স্বাস্থ্যের কথা বিবেচনা করে এবার এইভাবে করতে চলেছি। সাধারণত আমাদের কলেজে যে অধ্যাপক অধ্যাপিকাগণ আছেন তারা সায়েন্স রিলেটেড যে কোনো একটা বিষয়ের উপরে আমাদের সায়েন্স ফোরামে যে লেকচার প্রোগ্রাম করা হয় সেখানে আলোচনা করে থাকে। এবারে আমরা পেয়েছি আমাদের ত্রিপুরার বিখ্যাত চিকিৎসক এবং নিউরোলজিস্ট ডক্টর চন্দন রায় বর্মন মহাশয়। আমরা জানি ছোটবেলা থেকেই স্বাস্থ্যই সম্পদ। এবারে এই ধূম্রপান মানুষের অনেক ক্ষতি করে থাকে, এই কিন্তু তা জানা সত্ত্বেও দেখা যায় সমাজের একটা অংশের মানুষ ধূম্রপান করে নিজেদের করে ক্ষতি করতে পারে। তার সম্পর্কে আলোচনা কাছ থেকেও আমরা ওনার বক্তব্য শুনব। মহাদয়া এবং বিবিএম কলেজের একাডেমিক কমিটির নো ইউর ব্রেইন অ্যান্ড ইম্প্যাক্ট অফ স্মোকিং অন ব্রেইন মূল বক্তা ডক্টর চন্দন রায় বর্মন মহাশয়কে রিসা এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হবে। এবারে আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিশিষ্ট রিসোর্স পার্সন শ্রী দেবাশিস চক্রবর্তী। আমরা সত্যি গর্বিত আপনাদেরকে আমাদের মধ্যে পেয়ে এবং এত ব্যস্ততার মধ্যে আপনারা আমাদের
এর ফলশ্রুতি হলো অ্যালজাইমার্স এবং ডিমেনশিয়া, স্মৃতিভ্রংশ, এই সমস্ত রোগের সম্ভাবনা প্রবলভাবে বাড়ে বয়স বাড়ার সাথে সাথে। এছাড়াও মস্তিষ্কে নেমে আসে অকাল বার্ধক্য। এই অভ্যাস ত্যাগ করলেও কিন্তু যা ক্ষতি হয়ে যায় তা কিন্তু আর দূর হয় না। প্রতিটা রোগ বা যে কোনো সমস্যার সমাধানের প্রধান এবং প্রথম পদক্ষেপ হলো সচেতনতা। এবং সেই কথা মাথায় রেখে বীরবিক্রম মেমোরিয়াল কলেজের সায়েন্স ফোরাম এবং এই কলেজের ডক্টর অরিজিৎ দাসের অধীনে যে এসিআরটি টিএসটি প্রজেক্ট চলছে তার পক্ষ থেকে এই সচেতনতামূলক আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আর আমাদের মধ্যে রয়েছেন ডক্টর চন্দ্র রায়বর্মন স্যার, বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ, এবং তিনি তার মূল্যবান সময় আমাদের দিয়েছেন আমাদের ছাত্রছাত্রীদের জন্য। আজকে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে, তার জন্য তাকে আমি আবারও অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে রিসোর্স পার্সন হিসেবে আছেন শ্রী দেবাশিস চক্রবর্তী মহোদয়, চেয়ারম্যান কমন্স ত্রিপুরা বিদ্যা মন্দিরের, তাকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা থেকে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা অশেষ উপকৃত হবেন সেটা বলার অপেক্ষা রাখে না। সকলকে আবার অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ। आपका अभिनंदन करती हूँ। साथ ही हमारे उपस्थित डॉक्टर चंदन रायबर्मन सर, आपका भी अभिनंदन करती हूँ। इन्हीं के साथ हमारे यहाँ उपस्थित हमारे बीबीएमसी कॉलेज का प्रिंसिपल सर और जीवन सर, और हमारे यहाँ उपस्थित हमारे कॉलेज के वरिष्ठ अध्यापक अध्यापिकागण, साथियों और छात्रीगण, आप सबका स्वागत करते हैं। आज का इस कार्यक्रम में हम हेल्थ से संबंधित, स्वास्थ्य से संबंधित बातें सुनेंगे और बहुत सी जानकारी प्राप्त करेंगे। मैं आप लोगों के समक्ष छोटा सा बात रखना चाहूंगी। देखो भारत कैसे नशे में डूबा, इसके लत में कस रहे थे युवा, रोगी भोगी मिलकर यह बर्बादी, खुद भी जाके औरों को भी जगाए, नशा मुक्त भारत बन जाए। इसी के साथ मैं अपनी बात को विराम करना चाहूँगी। বীরবিক্রম মেমোরিয়াল কলেজের সায়েন্স ফোরামের উদ্যোগে প্রতি মাসে যে পপুলার লেকচার হয়, লেকচার সিরিজ, তার অন্যতম একটি অঙ্গ এ মাসে আমরা করতে চলেছি। সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে ভারত সরকারের এসিআরটি টিএসটি প্রজেক্ট বিবিএম কলেজে হচ্ছে। আমাদের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরিজিৎ দাসের নেতৃত্বে এই লেকচার প্রোগ্রামের জন্য আমাদের মহাবিদ্যালয়ে এসে আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন দুই সম্মানিত অতিথি, ডক্টর চন্দন রায়বর্মন মহাশয়, নিউরোলজিস্ট, ত্রিপুরা রাজ্যের কৃতবিদ্য একজন চিকিৎসক, যার কথা পত্রপত্রিকা থেকে শুরু করে রাস্তাঘাটে আনাচে কানাচে আমরা শুনতে পাই। সেই ডক্টর চন্দন রায়বর্মনকে আমরা সামনে পাচ্ছি, পাশে পাচ্ছি। বিবিএম কলেজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি স্যার। রয়েছেন আমাদের অতিথিবর্গের অন্যতম, দীর্ঘদিন যিনি ত্রিপুরা সরকারের বন বিভাগে বিভিন্ন দায়িত্ব সামলেছেন, চিফ
কনজারভেটর ফরেস্ট এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির দায়িত্ব সামলেছেন বর্তমান ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরের চেয়ারম্যান আমাদের সর্বজন শ্রদ্ধেয় IAS রিটায়ার্ড শ্রী দেবাশিস চক্রবর্তী মহাশয়। আপনাকে বীর বিক্রম মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। রয়েছেন আমাদের বীর বিক্রম মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর রতন দেব মহাশয়, যার সহযোগিতা উৎসাহ উদ্দীপনায় এই ধরনের প্রোগ্রাম প্রতি মাসে নিয়মিত হয়ে চলে। আপনাকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রয়েছেন আমাদের শিক্ষক সংসদের জয়েন্ট সেক্রেটারি ডক্টর স্মিতা দেববর্মা মহাশয়, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের নেতৃত্বে এই ধরনের একটি প্রোগ্রাম হতে চলেছে। আমি আমাদের দর্শকাসনে স্যার ম্যাডামরা রয়েছেন এবং বিশিষ্ট অতিথি এসেছেন। ডাক্তারবাবুর বক্তব্য শুনবেন, আমাদের বিশিষ্ট অতিথি বক্তব্য শুনবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার সেই ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি বিস্তৃত আলোচনা করব না, মূলত শুনব, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হব, আমাদের স্যার ম্যাডামরাও সচেতন হবেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছাত্রছাত্রীরাও সচেতন হবে। তাই On behalf of Science and Engineering Research Board, Cooperative India, as the principal investigator of the ongoing project, I want to give my sincere gratitude to our distinguished resource persons, Mr. Devashish Chakraborty, retired IFS, and formerly Sir was the Chief Conservator of Forest and Special Secretary and Director Science and Technology and Environment, Dr. Tripura. And presently, Sir is attached with Bhavan Tripura Vidya Mandir as chairman. And the most important phenomenon is that Sir is not working in the Bhavan Tripura Vidya Mandir. It is voluntary service of such respected personality, because Sir don't take any honoria from Bharati Vidya Mandir. So, Mr. Devashish Chakraborty, I want to give my heartfelt thanks to our another resource person and keynote speaker for today's program, Professor Dr. Chandan Roy Burma, renowned neurologist and pediatrics, not in state but also for our India, whose groundbreaking works and dedications have significantly changed negative reactions occurred in our brain to maintain its proper balance. We are privileged to have the opportunity to learn from such two eminent personalities. We are honored to have both of you with us, sir, and look forward to hear your instructive lectures today. Thank you. সুন্দর বক্তব্য এবং ছোট একটা সুন্দর ইনফরমেশন লেকচার সম্বন্ধে আমাদেরকে জানানোর জন্য। এখন আমরা সেই সময় এসে উপস্থিত হয়েছি, যার জন্য আমরা এতক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছি, মানে আমাদের রিসোর্স পার্সনদের থেকে তাদের বক্তব্য শোনার জন্য। আমাদের মধ্যে উপস্থিত শ্রী দেবাশিস চক্রবর্তী স্যার, উনি প্রথমে বক্তব্য রাখবেন, বাট বিফোর দ্যাট আই উইল হাইলাইট সাম অফ হিজ লাইফ ইভেন্ট। Mr. Devashish Chakraborty, Chairman of Bhavan Tripura Vidya Mandir, is one of our valued research persons. He held the position of Chief Conservator of Forest and Special Secretary and Director Science, Technology and Environment Department, Government of Tripura. Mr. Chakraborty completed his MSc in Zoology from Calcutta University. Mr. Chakraborty achieved AIFC Diploma MSc equivalent in Forestry in 1980 to 1982. PG Diploma in Remote Sensing from IIRS, Dehradun in 1986. Diploma in Endangered Species Management from the University of Kent, UK in 1998. CSS course from the renowned Stanford University, USA in August 2000.
Chakraborty served as a visiting faculty member at the Wildlife Institute and Forest Training College in Dehradun from 2003 to 2011 while on assignment. Several books, research papers and book chapters are published by Mr. Chakraborty under various national and international publishers. Mr. Chakraborty was the board of referees for the Forestry Journal Indian Forester published by the Indian Council of Forestry Research Institution, Dehradun. He fulfilled his responsibility as a reviewer for several zoological journals. And this is just in short his achievement. Respected Colonel Dr. Nandini Gupta, Dr. Smita Dharma, Dr. Krishna Padma, Dr. of our country. And today we are proud, and I like to, before I start, I like to loudly say Vande Mataram, because from today our country will start. And why? I say that India is proud with our young generation because you should know it. You will be taking our country ahead. কিছুদিন পর তোমাদের কাছে আমাদের দেশের কাজ থাকবে। And you will be happy to know that the working class average age of India is only 29 years. That means we have huge youth strength if you compare it with other countries. Like in Germany it is 48, in UK, USA it is 52. So this is the trend, and secondly, আমরা বলে থাকি ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসল হবে। And let everybody feel proud that we are Indian. আর প্রথমে আমি বলে দিই আমরা সমস্ত আগে বুকিংটা করে নিই। আমার বন্ধুগণ, আই এম প্রাউড দ্যাট ডক্টর সোনাম রায় ইজ মাই ফ্রেন্ড। আমার বন্ধুগণ যে টপিকটায় যাবে তার আগে একটু হালকা টপিকে আমি যাই, এটাই নিয়ম। মাংসটা পরে দেওয়া হয়, কঠিন ব্যাপারটা পরে দেওয়া। আর আমি আরেকটা ব্যাপার বলি যে আমি একজন যা কিছু করবো এটা আমি সামনে সারিতে যারা বসে আছেন তাদেরকে বলবো না, কারণ নিজের কথা আমার নেই। আর আমি ভীষণ ভয় করি টিচারদের, কারণ ওনারা তোমাদের যা পাচ্ছেন বা দেখাচ্ছেন আমি একজন ফরেস্টার যখন ঘুরেছি। আর প্রবলেমের সাথে মাথার মধ্যে সবসময় রাখতে হবে এটা 3000 কিলোমিটার দূর। See what is coming out of his dead body. Kilometers of air from that. We are doing it for damaging ourselves. এখানে আমি এই ভিডিওটা দেখানোর অর্থ হলো আমরা অনেক সময় পাবি আমার বাড়িটা পরিষ্কার রাখি আর আমার জঞ্জালটা the whole world is like a similar room. এটাতে কোনো পার্টিশন নেই। ঝামেলাটা জানাতে হলে এনভায়রনমেন্টাল প্রবলেমটা জানাতে হলে এই ভিডিওটা আমরা ইকুয়ালি এফেক্টেড।
So let us start thinking the world is single room. আমি আরেকটা কথা বলে থাকি, সবাই আমি বলে থাকি যে আমরা অনেক কিছুটাকে অনেক কিছু বুঝি না। We know so many things but we understand very little. দেখে খেতেমাত্রা যোজনা আপনারা আমি তুমি করে বলছি আমার চ্যানেলের সমাধানটা তোমরা তোমার অ্যাকসেপ্ট ইট। কিন্তু আমি যদি বলি যে আমি ক্লাস 5 থেকে জানি, ক্লাস 5 বা 4 থেকে আমি জানি যে একমাত্র গাছ অক্সিজেন দেয় আর কোনো সিস্টেম অক্সিজেন দিতে পারে না। তা জানার পর আমি কিছু করছি গাছকে রাখার জন্য, গাছকে বাঁচানোর জন্য, তাহলে আমি যদি বলে থাকি যে আমাদের জানা এবং বোঝার মধ্যে গ্যাপ আছে এবং এই গ্যাপটাকে আমাদের একদম কম করে নিয়ে আসতে হবে, তাহলে প্রবলেমটা আমার। আমি ভাবি এই পাখিটা মনে গেছে কি হলো, মৌমাছিটা না থাকলে কি হলো? স্টিফেন হকিং has told that if there is no bee, if there is no bird, if there is no butterfly, in coming 200 years, there will be no human in the earth. It's simple. যে ওরা যদি না থাকে, there will not be any pollination. Those who study biology will understand it. কোনো খাদ্য তৈরি হবে না, কোনো ফল তৈরি হবে না, কিছুই হবে না, প্রশ্ন তৈরি হবে। আর আমরা কোনো কিছু তৈরি করতে পারি না। You can never create it. আমরা এই প্রাকৃতিক আল্লাহ নিয়ে গেলে না, দুই বন্ধু পরে we have taken the gene from the forest. তো আমরা যদি এটাই নষ্ট করে দিই তাহলে কিছুই থাকবে না। And Stephen Hawking very rightly said that we will not survive more than 200 years if we destroy our nature, our biodiversity. আমি একটা ছোট্ট গল্প বলি, এটা আপনারা বা তোমরা ইউটিউবে সার্চ করে পেয়ে যাবে। In 1962 চায়নাতে মহামারী হয়। There was no crop product produced in China in 1962, 61 and 62. তার কারণ ছিল একটা ছোট্ট পাখি, লাইক এ স্প্যারো। এই পাখিটা কি করতো? ধানের উপর বা শস্যের উপর ঘোরাঘুরি করে ফুলটা খেয়ে নিত। Then China government decided that we should kill all birds. যে মারতে পারবে তাকে 10 টাকা করে দেব। সবাই এই চড়ুই পাখিটাকে মারতে শুরু করলো। And the result was all the caterpillars came out. The population of caterpillars increased, and they got the পাখিটা যখন ফুলে করতো আর caterpillar গুলো পুরো শেষ, আমরা যদি ধানের শেষ পুরো স্টেমটা কেটে দিল। And there was no crop that time, and the USA had to sell rice, atta, gawai, everything to China, and this is so complicated. আমি কেন ব্যাপারটা বলছি যে আমি কমপ্লিকেশন থেকে যাবো না। আমরা যদি একটা এক্সাম্পল নিই, ইলেকট্রিক সাপ্লাই, এই কারেন্ট সাপ্লাই, এই ট্রান্সমিশন লাইন, জেনারেটর, নানা রকম সাবস্টেশন। But scientists has given us a very simple solution. What is that? Put on your switch and you get the light and fan. And I will request all my young friends that don't go for the complicacy of the nature. I will show you. But only solution is that plant tree, save a tree, then we are safe. And today we are seeing the temperature in Agartala also. It never happened. It never happened in Agartala. The whole world is suffering for global warming. The result is destruction of human life. I will show you in the slide. This is the complex model of the nature. We will be interested only for 2 items. We know the oxygen cannot be produced by nature. And what global warming is doing to us, you are seeing in heat
into the catastrophic city in Uttarakhand in Himachal. It is only because if the sea temperature rises above 26 degrees, there will be cyclonic formation, and that is what we are observing in the few years. So simple solution, like putting on a switch, plant paper. Drinking water actually good. Let us take an example of that. We visit the home and chata niye jay. Kam dekhen chata upor jota pore ঠিক করে করে ছাতাটা চারিদিকে উপর পানি বের করছে। And that is what the tree does. আর না হলে কি হবে? সিচুয়েশনটা যেটা হয় বৃষ্টি হচ্ছে প্রচুর। এর ইরেগুলার হয়ে এটা কি হবে ব্যাপারটা আমি আসছি I was water. You give us a water in my mouth and put a ground water. That is what is the happening of this. And you international friends, you just remember from Baroda, it takes only 2 hours to go all the water to the outlet. We go in the town of water. Africa, Rwanda, Burundi, এইসব কান্ট্রিতে মিনিস্টার জলের পারমিট ইস্যু করে। He issues the permit of water, like Nations of India. আমাদের বাড়িতে দুজন তখন ক্যান গেটে 2 liters of water daily. তো এই সিচুয়েশন যাতে না আসে তার জন্য আমরা পরামর্শ করছি সিম্পল সলিউশন like a switch, blanket fix. And if there is no groundwater, the production of agriculture is going to have part. So, travel water, the clean environment for our food and waste in the streets. Loss of food production. This is simply because our greed, not our need. You just imagine 10 million hectares of forest is cut every year. এটা কি আমরা লুপ হতে পারে? এটা আমাদের প্রয়োজনীয়তা নেই। We think only for economics. My BBQ is increased in my garden trees. To save the environment, we need a combination of economics, science, and technology. See the condition. This is not a need, this is a need. And who is suffering? This is the picture from Uttarakhand, 2013. Who is suffering? Tree is not suffering. I am suffering. My whole family is suffering. My brothers are suffering. See, this is the condition. When we ignore a tree. And this is what is happening everywhere. There is no groundwater, there is carbon dioxide emissions. And this is actually our nature. So beautiful. We call it biodiversity. Beautiful animals, beautiful plants. They are our friends. We should start thinking like that. Like a hope. And you tell me that every from very beginning you are telling that that is the negative. No, we are hopeful. 90 countries, they have taken the pledge that by 2030 we will reverse the loss of biodiversity, and by 2050 we will like to keep a nature positive world, and everybody is serious about working on it because the survival of the biodiversity is the survival of human life. Thank you all, and let us join hands to plant a tree just for our own survival. Thanks for patience hearing. And again I say that you young generation are our strength. You can change the world. India can change the world. আমি শেষ করার আগে আমার বন্ধুগণ চন্দ্রনাথ সম্বন্ধে কথা বলতে চাই। আমি আগে বলেছি I feel myself proud and
বাকিদের আমার ছেলে আমার ছেলে একদিন অসুস্থ হবে আপনার সময় আমি আমার স্ত্রী এটা 1993 পর ও বাড়িতে গেলাম ও আমার বললো আপনার দেশ কেন তোর ছেলে দেখ হাত নাড়ছে আপনার কিছু নেই একটা বাচ্চা যদি মুভমেন্টে থাকে ইংলিশ অ্যাক্টিভ গাবাবে তবে যখন আমার কাছে এসেছি একটা প্রমিস করতে হবে যে ইউ বি গিভেন অনলি ব্রেস্ট মিল্ক কোনো রকম তোমার ছেলেকে খাওয়াতে পারবে না লাইক টেস্টটা বাচ্চার মধ্যে ফিক্স খাওয়াতে পারবে না তুমি যদি এটা মানো তাহলে আমি তোমার ছেলে যাবে থাকবে and I will keep a draft. I will keep a monthly draft and I will show you every month that whether these two notices have happened or not, or it is better. And probably my friend has submitted a paper to seminar on this. আমি এই চেষ্টা করতে চাই আর কি সবাই ঠিক না তাহলে ধরে গেছে কি এলাম বিলিটা মজুরি দিল but it is not necessary. A good doctor never gives very large quantities of medicine and proof is my friend. He never gave anything to my son. So this was the lighter part, now the pain will come. And so we are grateful sir that you took your time and effort to share this concerning event which are taking place in our surroundings. আমাদেরকে স্টেপ দিতেই হবে otherwise আমরা পারবো না. So now it's the time for our second speaker, but before that again I will start with read out of some live events and achievements of our sir Professor Dr. Chandan Rai Burman. Professor Dr. Chandan Rai Burman, renowned neurologist and pediatrician of India, is one of our keynote speakers. Throughout his memorable career, Dr. Rai Burman has dedicated 49 years of his life to the field of medical science. The extensive 41-year professional journey of Dr. Rai Burman commenced at the Srila Primary Health Center and progressed through various medical institutions such as district hospitals in pediatrics at DDI and SH Durgapur, West Bengal. Dr. Chandan Rai Burman achieved MBBS degree from the NRS Medical College and Hospital, Kolkata, then DCH from the Institute of Child Health, Calcutta, then MD, PED from Calcutta Medical College Hospital, and then DMD, PED from National Board of Examinations, then again DCH from the Royal College of Physicians and Child Health, UK, then achieved member of Royal College of Pediatrics and Child Health, MRCPCH from the Royal College of Physicians and Child Health, UK. Dr. Chandan Rai Burman achieved Doctor of Medicine in Neurology, that is DM Neurology from the PGI-MER, Chandigarh. Dr. Rai Burman accomplished training fellowship in neonatology from KEM Hospital, Pune. Dr. Chandan Rai Burman achieved different awards like Award of National Scholarship during 1973 to 1974, Bharat EFT Award 2003, Purvanchal IAT Pioneer Award 2006, Purvanchal Shishu Shiromani Award 2017, etc. Dr. Rai Burman felicitated by the Indian Academy of Pediatrics, Tripura State for dedicated service in the field of pediatrics in Tripura 2023. Dr. Rai Burman felicitated by the Indian Medical Association, Tripura State for lifetime achievement in the field of medical science in Tripura 2023. Dr. Rai Burman is a member of National Academy of Medical Sciences, NAMS, India. Dr. Rai Burman published several research articles under various national and international publishers which are available in the research page. Sir, please address you. যদি মনে হয় যে ঠিক আছে মানে বোর ফিল করছি তাহলে স্টপ করে আমাকে কোশ্চেন করতে পারেন আই উইল গো আই থিঙ্ক দিস টাইপ অফ দ্য ডিসকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট
It is my proud privilege to be here. আমি দুটো ভাষাই কিছু করে বলবো, বাংলা এবং ইংলিশ, কারণ সায়েন্সের কিছু জিনিস আছে ইংলিশ না বললে হবে না, বাংলায় এগুলো করা যায় না। বাংলা মিডিয়ামে ছিলাম, খুব কষ্ট হয় বাংলা বলতে, হ্যাঁ মানে সায়েন্সে। অতএব সেই হিসেবে আমি যাচ্ছি। রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার, রেসপেক্টেড ফ্যাকাল্টিজ, my dear students, let's start my program. Smoking brain. There are two parts. One, understanding the brain, and later the impact of the smoking on the brain. So it will go. I cannot complete in limited time. So why brain is important? You are all are here. You are sitting with a good posture, with a throwing in your hands and feet. This is due to your brain behavior. Why you are here? Because you are so oriented in time, place, and person. So it is done by your brain. For this reason, you are here. Two unique things of human being. One is awareness, and second one is arousal. If you go to sleep during my teaching time, I can arouse you, but in comatose patient, this is the disadvantage. They cannot be aroused. So you are unique in this. You are unique also, because you have the vision, this contact. You have voice, you have movement. So you are unique. But these three. I want to quote this one. Chittojada Rabindranath Tagore, 1910 সালে লিখেছিলেন, চিত্তজাতা ভয়শূন্য উচ্চজাতা শীল, জ্ঞান যাথা মুক্তি যাথা গৃহের প্রাচীর. Himself translated in 1912, where the mind is without fear and the head is high, where knowledge is free. যখন আমাদের জ্ঞান মানে নলেজ ফ্রি থাকবে, তখন আমরা মাথা উঁচু করে থাকবো। জন্ম থেকে আমরা নলেজ নিয়ে আসিনি। It is the secondary gain by education, reading and writing. So we are gaining the knowledge. এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি, তোমরা বিএ পাস করবে, বিএসসি পাস করবে, তার কিছুদিন বাদে তুমি দেখবে যে তোমার টিচার ছিল তারও বিএসসি পাস, কিংবা তুমি মাস্টার ডিগ্রি, ওরা মাস্টার ডিগ্রি, তুমি পিএইচডি, ওরা পিএইচডি। তাহলে কি তুমি বলবে যে আমরা দুই সমান? কোনো দিনই হতে পারে না, কারণ দিস ইজ আ ন্যাচারাল প্রসেস। Your experience, and day by day you are gaining your knowledge. So here is the difference between two PhDs, two master degrees and all that. তাহলে আমরা দেখলাম যে আমাদের ব্রেন, মাইন্ড, নলেজ interconnected. On that ground, I will give some basic knowledge of the brain. এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলি, এই যুগের গায়ক নচিকেতা কি বলেছে, রেল লাইনে বডি দেব, মাথা দেব না। মানে আমাদের মাথা এত ইম্পর্টেন্ট, আমরা বডিটা দিয়ে দেবো, কিন্তু আমরা জ্ঞানকে আমাদের মাথাকে বাঁচিয়ে রাখবো। So the words of wonders our brain. If we open our brains, we think, we get ideas, we give the judgment. So brain is so important. In this background, I am going on this. So you see this one. আমরা মডার্ন ম্যান অ্যান্ড উইমেন। আগে শুধু ফিমেলদের বলতো না, হোমোসেপিয়েন্স মানে সব জায়গায় ম্যান আন্ডারস্ট্যান্ডিং, মানে উইমেন জানতেই ছিল, কিন্তু এখন সেটা বলা যাবে না।
এখন আমরা বলবো যে আমরা যে মডার্ন মেন অ্যান্ড উইমেন। কিন্তু আমি যেই ছবি এখানে দেখাচ্ছি, আপনি দেখুন যে এক্সারসাইজগুলো প্রথমে কত বড় ছিল, তারপর কমে গেছে। তাহলে 8 মিলিয়ন বছর আগে, 8 মিলিয়ন বছর আগে যখন মানে আদি মানব ছিল, ওদের মাথা অনেক বড় ছিল। প্রথমে আমরা কোথা থেকে এসেছি? আমরা জাস্ট একটা এককোষী প্রাণী, ব্যাকটেরিয়া থেকে এসেছি। দেন ইভলিউটেড, চার পায়ে হলো, তারপর দু পায়ে বলেন, পায়ে বললাম। তাহলে যখন আমাদের এইগুলো চেঞ্জগুলো কেন হলো? এনভায়রনমেন্টের সাথে চেঞ্জ হচ্ছে, তার নিজের জন্য, তার ব্রেনকে ইউজ করলো। সেই জন্য প্রথমে যখন হলো ছোটো যে ব্রেনগুলো ছিল, এপের যে ব্রেনগুলো ছিল, একটু বড় হতে একটু বড় হলো, ক্রমাগত বড় হলো। তারপর যখন আমরা একটা মোটামুটি থিঙ্কিং জগতে আমরা বরফ যুগ কাটালাম, তারপর সোনের যুগ এলো, এইগুলো কাটালাম, আমরা ঘর তৈরি করতে চাইলাম, কৃষি করতে পারলাম, সব কিছু করতে, যখন সব শিখে গেলাম তখন মনে হলো ব্রেইনের আরও অর্গানাইজেশন দরকার। সেইভাবে এনভায়রনমেন্ট আমাদের অর্গানাইজ হয়েছে। সেই জন্য প্রথমে ব্রেইন বড় হলো, তারপর যেই আমরা অর্গানাইজ লেভেলে মোটামুটি চলে গেলাম, আদি মানব তৈরি হলো, তারপর হোমো সেপিয়েন্স আসলো, তখন ব্রেইনের সাইজ আবার কমতে শুরু করলো। 1 লক্ষ বছর আগে যখন হোমো সেপিয়েন্স ছিল, তখন 30% ব্রেইনের সাইজ কমে গেছে, 30% ব্রেইনের সাইজ কমে গেছে। তাহলে 8 মিলিয়ন আগে আমরা যখন এর থেকে ছিলাম, আর মডার্ন আমরা বললাম মডার্ন ম্যান অ্যান্ড চিম্পাঞ্জিস, উই আর দ্য হোমিনিডস। হ্যাঁ, অ্যান্ড ব্রেন হতে হতে ছোট, প্রথমে বড় হলো, তারপর ছোট হলো, এখন আমরা 1 লক্ষ বছর যাবত আমরা এটাকে ব্রেন আছি। এই প্রসঙ্গে বলছি, এখন আমরা বর্তমান ব্রেনের সাইজ কত? এখানে যারা এখানে আছেন, হ্যাঁ, তাদের প্রত্যেকে 57 সেন্টিমিটার। এখন আমি নিচের ছবিটা দেখাচ্ছি, যেমন সাইনিনি, মেকাও, চিম্পাঞ্জি, দেন হিউম্যান, ক্রমাগত বেড়ে গিয়ে তারপর যখন আমরা স্টেটি 30% যখন ডিমিনিশ হলাম, হয়ে মডার্ন ব্রেন। এই 57% বাইরে যেতে পারছে, প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেইটা। তাহলে এটা অলরেডি বলে ফেলেছি, 8 মিলিয়ন আগে থেকে আমরা এখন মডার্নে আছি, চিম্পাঞ্জি, হিউম্যান, আমরা এই থেকে এসেছি। কম যেটা আমাদের যেটা বলে আমরা কোথা থেকে সৃষ্টি হয়েছি, আমরা প্রাণী থেকে সৃষ্টি হয়েছি। তাহলে সেটা আমি অলরেডি বলে ফেলেছি, মডার্ন 30% স্মলার দেন দ্য হোমো সেপিয়েন্স হু লাইভ ইন 1 লাখ ইয়ার্স। বড় ব্রেনের দরকার নেই, আমরা চাই মোর ম্যাচিউর অ্যান্ড অর্গানাইজড ব্রেন। আমাদের ব্রেন এখন অর্গানাইজ। বড় ব্রেন হলে কি হতো? আমাদের মেটাবলিজম করছি খাদ্য থেকে, ইয়ে থেকে অনেক বেশি ব্রেন খেয়ে ফেলতো। হ্যাঁ, তাহলে আমরা একটা জায়গাতে স্টেডি হয়ে যেটা ম্যাক্সিমাম দিতে পারছি, সেই ব্রেনটা মানে একটা পর্যায়ে আছে যেখানে আমরা পরে আমি মেটাবলিজমটা বলছি পরের স্লাইডে। তাহলে সেটাও আমাদের কিন্তু এই পর্যায়ে দেখুন, বর্তমানে আমাদের যে ম্যামালস আছে, এই ম্যামালসের মধ্যে সবচেয়ে বড় ব্রেন কার? হাতির ব্রেন। কিন্তু আমরা বডি মাসের সাথে যদি তুলনা করি, হাতির ব্রেন মাত্র টোটাল বডি মাসের 0.1%, শিম্পাঞ্জির 0.8%, আর আমরা হিউম্যান ব্রেন আমাদের 2%। তাহলে আমাদের ব্রেন আমাদের মাসের তুলনায় বড়, আমাদের অনেক বুদ্ধি, আমরা চাঁদে যাচ্ছি, মঙ্গলে যাচ্ছি, কত কিছু করছি, কত আবিষ্কার করছি, সব করছি। হ্যাঁ, তাহলে মানে বড় ব্রেন হলেই হলো না, মোর অর্গানাইজড ব্রেন হতে লাগবে। এই যে আমি বলেছিলাম, আমাদের অনলি বডি ব্রেন সাইজটা আমাদের 2% অফ দ্য বডি মাস, এবং আমাদের এনার্জি যা আমাদের মেটাবলিজম 20% ব্রেন নিয়ে নেয়, অনেক বেশি, 20%, 80% সারা শরীরের জন্য, আর এতটুকু 57 সেন্টিমিটারের একটা ব্রেন সাইজ, সেটা 20% আমাদের মেটাবলিজম নিয়ে গেছে। তার জন্য আমাদের হেলদি ব্রেনের জন্য
ব্রেনের দরকার 20% এনার্জি। তো তাহলে আমাদের একটা ব্যালান্স ডায়েট সবসময় নিতে হয় সেই এনার্জির জন্য। আমি ওই পর্যায়ে যাচ্ছি না, সেটা আদার ইস্যু। আর আমাদের গ্লুকোজ কনজাম্পশনটা কেমন হয় দেখুন, 5.6 মিলিগ্রাম গ্লুকোজ পার মিনিট পার 100 গ্রাম। আমাদের একটা ব্রেন এভারেজ যে আপনার 57 সেন্টিমিটার এই যে কি বলবো সার্কামফারেন্স আছে, তার মধ্যে যে ব্রেনটা আছে সেই ব্রেনটার ওজন কত? অনলি 1352 গ্রাম। সিম্পলিতে আপনি 1400 থেকে 1.5 কেজি আপনি ধরে দিন। একটা অ্যাভারেজ হেলদি ম্যান 70 কেজি, তার মাত্র 1.5 কেজি একটা ব্রেন আমরা সব কিছু করে ফেলছি। হ্যাঁ, আজকে আমার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, এগুলো কিচ্ছু না, এগুলো পোকা পার্শ্ব। কারণ আমাদের ব্রেন যদি না থাকে মুভমেন্ট করতে পারবেন না, চোখে দেখতে পারবেন না। আমার চোখ আছে, চোখে দেখতে পারবেন না, হাত আছে, হাত দেখতে পারবেন না, হার্ট আছে, হার্ট কাজ করতে পারবে না। অর্থাৎ অল থিংস বাই দ্য ব্রেন। সো আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ব্রেন ইজ সো ইম্পর্টেন্ট। অক্সিজেন কি নিচ্ছে? 3.5 ml অক্সিজেন পার মিনিট পার 100 গ্রাম। সেই হিসেবে আপনি হিসেব করে নিন 1400 গ্রাম আমার কতটা দরকার। এইগুলো আমি স্টুডেন্টদের বলছি এই জন্য, তোমরা যেখানে ইন্টারভিউতে যাবে ওই যাবে সেখানে কিন্তু তোমাদের এইসব ছোটখাটো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। যদি আইএস হতে যাও জিজ্ঞেস করবে, তখন তুমি ভাববে না আমি বাউন্ড টু মাই ডিউটি, বাউন্ড টু মাই হিস্ট্রি লাইক দিস। সো ইট উইল কাম। তাহলে আমাদের ব্রেইনটা, আমি বলেছিলাম ব্রেইন আমাদের কিভাবে বৃদ্ধি হয়। একদম আমাদের এমব্রায়ো থেকে ব্রেইন তৈরি হয়, সেই তারপর আমরা মডার্ন যে বা আমরা বর্তমানে যে ব্রেইনটা সবচেয়ে দ্রুত মানে বেড়ে যায় এমব্রায়ো পিরিয়ড। আপনি বুঝতে পারছেন এমব্রায়ো পিরিয়ডে মানে যখন প্রেগনেন্সি ডিটেক্ট হয় না, যখন একজন মহিলা বা প্রেগনেন্সি টেস্ট করতে যায় তখন 4 সপ্তাহ কিংবা 6 সপ্তাহে, যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে না কিংবা সব হচ্ছে, তখন তার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে তার মনে হলো আই এম প্রেগনেন্ট, তখন প্রেগনেন্সি টেস্ট। আপনার প্রথমে সেল ছিল এমব্রায়ো, একটা দুটো সেল ছিল, সেলের প্রলিফারেশন হলো, হয়ে গিয়ে কি হলো আমাদের ভাগ হলো এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। ইন্টারেস্টিংলি আমাদের ব্রেন কোথা থেকে ডেভেলপ হয়? আমাদের মেসোডার্ম থেকেও হয় না, এন্ডোডার্ম। ইউজুয়ালি আপনি জিজ্ঞেস করবেন ব্রেন কোথা থেকে হয়, ব্রেন এক্টোডার্ম থেকে স্কিন তৈরি হয়। যেখান থেকে স্কিন তৈরি হয় সেখান থেকে ব্রেন তৈরি হয়। সেই জন্য ব্রেনের অনেক ডিজিজ আছে, যে আমি তো একটু অতিরিক্ত বেশি বলছি, সময় লেগে যাবে, অসুবিধা আছে, কারণ আমি কিন্তু এক্সট্রা কিছু কথা বুঝিয়ে ফেলছি। মানে হ্যাঁ, তো ফ্যাকোমেটোসিস বলি, মানে ব্রেনের ডিজিজ হলো স্কিনিও ম্যানিফেস্টেশন হয়। তাহলে আমাদের ব্রেন তৈরি হয় যেখান থেকে স্কিন ডেভেলপমেন্ট হয়, সেখান থেকে ওটাকে বলে এক্টোডার্ম। হঠাৎ করে এক্টোডার্ম এই এমব্রায়ো পিরিয়ডে একটা প্লেটের মতো তৈরি হলো, একটা একটু উঁচু হয়ে প্লেট তৈরি হলো। একটা প্লেট থেকে একটা তার মধ্যে একটা খাস তৈরি হলো। এই খাসটা তারপর মানে ফোল্ড হতে শুরু করে, একটা ফোল্ডিং হয়ে গিয়ে একটা টিউব তৈরি হলো। এই টিউবের একটা অ্যান্টিরিয়র পার্ট, পস্টেরিয়র পার্ট বলি। অ্যান্টিরিয়র মানে সামনে, পস্টেরিয়র মানে পিছনে। মানে এটা তো এইভাবে থাকে না, টিউবটা এইভাবে থাকে, একটা বাচ্চাটা ওইভাবে তৈরি হয়। আর অ্যান্টিরিয়র পার্ট, পস্টেরিয়র পার্ট, অ্যান্টিরিয়র পার্টটা দিয়ে আমার ব্রেন তৈরি হয়, আর পস্টেরিয়র পার্টটা দিয়ে আমার স্পাইনাল কর্ড। এখন ওই যে অ্যান্টিরিয়র পার্টটা আলটিমেটলি উপর দিয়ে যে কভারিং তৈরি হয়, ওই কভারিংটা যদি তৈরি হয় অনেক বাচ্চার জন্য গোলাপ। আবার অনেক সময় স্পাইনাল কর্ডের পোস্টার পার্টটা যদি কভারটা না হয়, তাহলে এইখান থেকে দেখবে যে ব্রেন বেরিয়ে আসছে, মানে স্পাইনাল কর্ডের পার্ট বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে। মানে ইন্টারেস্টিংলি চলছে কথাটা, বলেছে কথা না। তাহলে আমাদের খুব দ্রুত দেখতে পাচ্ছি কীভাবে মানে চলে যাচ্ছে, স্টিপলি মানে চলে যাচ্ছে। এই ব্রেনটা 70 সেন্টিমিটার, 57 সেন্টিমিটার অ্যাডাল্ট, কিন্তু বাচ্চা যখন জন্মায় তার ব্রেন 35 সেন্টিমিটার। মানে 57 থেকে 35 কত দূরে? 22 সেন্টিমিটার। অনলি 22 সেন্টিমিটার আপনার বার্থ। এই 22 সেন্টিমিটারের মধ্যে প্রথম বছরই সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ারে সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে, 12 সেন্টিমিটার বেড়ে যাচ্ছে। 12 সেন্টিমিটার মানে যদি ফার্স্ট ইয়ারে বাড়ে, তাহলে আপনি প্রতি মাসে কতটা বাচ্চা বুঝতে পারছেন।
পাচ্ছেন, তাহলে 35 আর 12তে কত হলো 47, সেকেন্ড ইয়ারে 22 সেন্টিমিটার হলো 49, 3 to 4 ইয়ার্সে 50 to 54 হয়ে গেল, অনলি 7 সেন্টিমিটার। বাকি পিরিয়ডটা দেখুন যেটা হয়ে পারে আপনার যদি ওই আর্লি পিরিয়ডে যদি আপনার নিউট্রিশন না পায়, যদি ব্রেনের গ্রোথ না হয়, তাহলে সারা জীবনের জন্য আপনি চলে গেলেন। সেই জন্য আমরা এত সো মেনি বেবি কেয়ার আমরা নিই। তাহলে প্রথম 3-4 বছরের মধ্যে আমাদের ম্যাক্সিমাম পার্ট অফ দ্য ব্রেন হয়ে গেল, আর বাকি 3 থেকে 4 সেন্টিমিটার বাকি আপনার 10 বছর, তারপরে আর ব্রেন হবে। যতগুলো আপনার ব্রেইনের সেল আছে, সেলগুলো নিয়ে জন্মায়, নতুন সেল তৈরি হবে। আর আমি বর্তমানে রিসার্চ করে কোনো জায়গায় দেখছে যে করা যায়, সেইগুলো আমি জানছি না কমপ্লিকেটেড কীভাবে দেবো, কিন্তু আপনার যতগুলো ব্রেইনের সেল থাকে যাকে নিউরন বলেন, এইগুলো আপনার এখন যে নিউরন আপনি জন্মেছিলেন ওই নিউরন নিয়ে শুধু আমাদের ওখান থেকে যে কন্ট্যাক্টগুলো ফাইবারগুলো হয় সেইগুলো আমাদের এক্সপানশন হয়। তাহলে সেল আপনার একই থাকে। আপনি যদি মানে কি বলবো 100 বিলিয়ন সেল নিয়ে জন্মান, 100 বিলিয়ন সেল এখন আছে, তারপরে তো আমাদের জিন জেনারেশন শুরু হবে, চলছে বলে সেল হয়তো চলে যাবে, সেটাও আলাদা হবে, কিন্তু ইয়ং জেনারেশন তারা এখনো মানে 100 বিলিয়ন ঘুরে হচ্ছে। তাহলে আমাদের ব্রেনের ডেভেলপমেন্টটা হয়ে গেল কীভাবে আমাদের এই যে আমি ইয়েতে বলেছিলাম কি বলে এমব্রায়ো, এই দেখুন একদম ছোট্ট এমব্রায়োটা, ব্রেনটা কত বড় হয়ে গেছে, হ্যাঁ, আর বডিটা কত ছোট, বডি থেকে ব্রেনের সাইজ কখন বড়, তো আগে ব্রেন বৃদ্ধি হলো, তারপর এই যে 35 সেন্টিমিটারের ব্রেন একদম প্রডিউস মানে 10 মান্থ আপনারা যেটা বলেন 4 বাচ্চা জন্মালো, হ্যাঁ, এমব্রায়ো থেকে শুরু হলো, এইভাবে ব্রেনের গ্রোথ হলো, হ্যাঁ হ্যাঁ, এই হলো আপনার বডি সাইজের সাথে আপনার ওটা খাপ খেয়ে গেল, সেই খাপটা বর্ষত থাকে, আর শুধু লম্বা বড় হওয়া গেল ওজনের ব্যাপার, বাকি ব্রেন থাকে। এই যে আমি একটা ইন্টারেস্টিং বলি ওদের জন্য, এই জন্য বলেন বাবার টুপি দেখি পরে এসেছিস তুই, হ্যাঁ, বাবার টুপি বা 4 বছরের ছেলে যদি পরে আসে আমরা করছি। আমি শুধু ডিসকাশনের জন্য একটা পেপার নিয়েছি, তাহলে এই ব্যাপারটাকে যখন আমি পুরোটা খুলি, হ্যাঁ, তখন মানে ইউজুয়ালি স্ট্যান্ডার্ড সাইজ হলো 38 সেন্টিমিটার ইন্টু 8 সেন্টিমিটার, এটা স্ট্যান্ডার্ড। কেনই আমি এই ব্যাপারটাকে আনলাম, এই ব্যাপারটাকে আমার কাছে যে আমি ভাবছি আমি পেপার নিয়ে আসবো, ভুলে গেছি ব্যাপারটাকে, ব্যাপারটাকে আমার মুড়ে দিল, তার ব্যাপারে এত বড় ব্যাপারটা কী হলো এমন ছোট হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, তো এত বড় ব্যাপারটা এখানে ছিল, এটা আমি হাতে হচ্ছে এটা, তার মধ্যে আমাদের এই জন্য এই যে প্রিন্টটা ছোট হয়ে গেছে, যাকে সাবসাইড জায়গায়, হ্যাঁ, তার মধ্যে একটা ট্রাম্পেল হয়ে রয়েছে, কিন্তু এইটাকে যদি আমি ওপেন করি এই পেপারের সাইজ 50.8 মানে আমাদের ব্রেনটা এত বড়, কিন্তু সেইটা বাই জাইনাই সাবসাইড ছোট হয়ে যায়। আমরা যা দেখতে এই প্রসঙ্গে বলার আগে পরে ভুলে যাবো, এই যে আমরা বাইরে থেকে যেটা দেখছি সেইটা জাস্ট 1/3 আমরা দেখছি, আমরা যেটাকে বলি কর্টেক্স। আমাদের ব্রেনের দুটো পার্ট, একটা গ্রে ম্যাটার আর একটা হোয়াইট ম্যাটার। আমরা অনেক সময় বলি তোর তো গ্রে ম্যাটার নাই, গ্রে ম্যাটার নাই মানে তোর নলেজ নাই, টিচার অনেক সময় বলি তোর তো গ্রে ম্যাটার নাই, তোর তো গ্রে ম্যাটার, হ্যাঁ, এটা মানে কি আমার গ্রে ম্যাটার কম মানে তোমার নলেজ, তার মানে আমাদের নলেজের জায়গা গ্রে ম্যাটার। এই গ্রে ম্যাটারের অনলি 1/3 পার্ট আমি উঠে দেখতে পাচ্ছি, বাকিগুলো ওই সালসার জায়গায় সালসাই যেগুলো ওই যে গর্তগুলো কোপগুলো, তাহলে 1/3 আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি আনফোল্ডেড ব্রেন ব্রেনের যেমন আমি এই প্রশ্ন বলে আপনি না পরেও আসবে, ব্রেনে সবাই জানো ব্রেনে যখন তৈরি হলো একটা সিরেব্রাম আছে, একটা লিটল ব্রেন আছে, সিরেবেলাম আছে, এই ব্রেনটাকে ধরে রেখেছে একটা ব্রেন স্টেম দিয়ে। এই ব্রেন স্টেমের 3টে পার্ট, মিড ব্রেন, পন্স, মেডালা। মিড ব্রেন, পন্স, মেডালাকে ও ব্রেনের সাথে যোগ করে দিয়েছে ডায়েনকেফালন নামে একটা বস্তু। এই ডায়েনকেফালন কিছু না, খেলা মাছ এইগুলো, এই যে কেউ খামছ, কেউ ইয়ে হচ্ছে, সেগুলো হয়তো মাছ এগুলো করছে। সে আর নিচে স্পাইনাল
your total brain. এই ব্রেনের লেকচার 1 মিনিটও দেওয়া যায়, এটা বলে তোমার ব্রেনের কাজটা শেষ হয়ে যায়। কিন্তু এটাকে ইলাবোরেট করতে গেলে টাইম। যেমন আমি লিটল সিলেবেলাম বলেছি, দেখো সিলেবেলটা দেখতে কত ছোট, আর সিলেবেলটা 3 ফুট। মানে সিলেবেলামটাকে আমরা লিটল ব্রেন বলি কেন, অনেকটাই সিলেবেলামের। হ্যাঁ, এইটা আমরা সালসা জায়গায় আছে, দুটো হেমিস্ফিয়ার আছে, সিলেবেলার হেমিস্ফিয়ার আছে, একদম জায়গা একটা লিটল ব্রেন সিলেবেলাম ব্রেন স্টেমের পিছনে থাকে। এটাকেও যখন আমি ওপেন করবো 3 ফুট লম্বা হয়ে যায়। তার মানে এই অর্গানাইজ করেতে আমাদের এই হেড বক্সের ভিতরে ব্রেনটা। আমি অলরেডি বলেছি যে তোমার পার্টস অফ দ্য ব্রেন বলেছি। এই যে সিরেব্রামে দুটো পার্ট, একটা রাইট হেমিস্ফিয়ার, একটা লেফট হেমিস্ফিয়ার, দুটো হেমিস্ফিয়ার। এক একটা তোমার আমরা কি বলি তার জন্য ট্রেন করা আছে, ম্যাপিং করা আছে। তোমার যেত আরেকটা মডালিটি ওপেন করুন। আমি যে করতে করতে হঠাৎ থামলাম, কেন আরেকটা মডালিটিও আমাকে ইংরাজিতে একটা গান গেল, দিয়ে আমার বের করলো, এইখানে আরেকটাও মানে কাজ করছে। হ্যাঁ, সেটা তাহলে এই যে মেপিংটা প্যানফিল্ড নামে একজন সাহেব তৈরি করেছিল, 52টা ভাগে ভাগ করেছে বিভিন্ন কাজে, অডিটরির জন্য, স্পিচের জন্য একটা, গানের জন্য একটা, শোনার জন্য একটা, আপনার হাই মেন্টাল পাওয়ারের জন্য একটা, সবগুলো করে আমি তো সম্ভব নয় আপনাদের সবগুলো বলা। কিছু ফিল্ডস আছে, কথা প্রসঙ্গে কয়েকটা ফিল্ডস লাস্টে আমি বলে। আচ্ছা, এইটা কেউ বলতে পারবে স্টুডেন্টরা কি দেখতে পাচ্ছ? বলতে পারবে? কেউ বলতে পারবে? কিছু বলতে পড়ো না, ওই আচ্ছা লেখা আছে, আচ্ছা লেখাটা পড়ো না, পড়ে না, ঠিক আছে, আমি সময় নষ্ট করছি না। আমাদের ব্রেন কিভাবে কাজ করে আমি কি বলেছিলাম আপনাদের, নিউরন দরকার, সেল দরকার। তার কতগুলো আমরা যখন উপরের যে ছবিটা, উপরের ছবিটা এখানে যেমন উপরের যে এটা আবার ব্রেইনের বিভিন্ন সেলগুলো, নিউরনগুলো, ফাইবারগুলো দিয়ে, হ্যাঁ, আর নিচেরটা হলো আমাদের গ্যালাক্সি। দেখুন ব্রেইনের সাথে আপনার গ্যালাক্সির কোনো তফাৎ নাই। নাসা এই ছবি নিয়েছে, হ্যাঁ, দেখুন তো দুটো ছবির মধ্যে কোনো তফাৎ না। তার মানে ওখানে তারা আছে, স্টার আছে, স্টারগুলো আছে এখানে। হ্যাঁ, তার মধ্যে দুটো ছবি একই রকম, কাউকে দিলে করতে পারে, কোনো পরীক্ষায় তোমাকে দিয়ে দিল হোয়াট ইজ দিস, হ্যাঁ, দিতেই পারে। হ্যাঁ, তাহলে উপরেরটা ব্রেইনে, নিচেরটা হলো আমাদের স্টার গ্যালাক্সি। এই যে আমরা বলি মিল্কি ওয়ে, স্টার কি করা যায়? হ্যাঁ, একটা গল্প আছে, কে বলেছিল কি বলছে, সে তারা বলছে এ তো ফাইন হয়ে যাবে, সে ভয় বলে দিয়েছিল আমি 10টা তারা গুলিয়েছি, তার 10টার জন্য ফাইন দিতে হয়েছিল। এর যদি আমি কিছুই করতে পারিনি, কিছুই দেখতে পারিনি, তাহলে ফাইন হতো না। হ্যাঁ, তাহলে তেমন আমরা কিন্তু একে দেখতে পারি। কিন্তু নাসা কি করেছে, নাসা কি বিজ্ঞানীরা কি করে, ওই যে আলো আসে, আলো বর্ষ বলি, এক একটা লাইট কীভাবে আসছে সেই হিসেবে কাউন্টিং করেছে। কাউন্টিং করে তারা দেখলো যে এখনো ইয়ে না, মানে 200 থেকে 400 বিলিয়ন বিরাট, হ্যাঁ, মানে আমাদের স্টার আছে 200 to 400 বিলিয়ন। হ্যাঁ, স্টুডেন্টের জন্য 200 to 400 বিলিয়ন। আর আমাদের এই যে এইখানে প্রায় 86 বিলিয়ন। এখন কেউ বলে 100 কিংবা 100 বিলিয়ন অনেক, কারণ কণা যায় না, স্টার যেমন কণা যায় না, আমাদের নিউরনকেও কণা যায়। তাহলে দুটো, আর এত বড় মানে গ্যালাক্সির মধ্যে এই স্টার, আমাদের 7 সেন্টিমিটারের মধ্যে 86 কিংবা 100 নিউরন। সো এই নিউরন দিয়ে কাজ করে। কীভাবে কাজ করে ব্রেন? একটা নিউরন আর একটা নিউরনের সাথে যেন কথা বলে, মুখে কথা বলে, এতে কানেকশন থাকে। এই কানেকশন সাইনাপস, এই সাইনাপসগুলো একজনে আরেকজনের সাথে কথা বলে। কীভাবে কথা বলে? একটা ইলেকট্রিক্যাল সাইনাপস আর একটা কেমিক্যাল সাইনাপস, ইলেকট্রিক্যাল কেমিক্যাল সাইনাপস। এরা যদি কথা না বলতো আমরা কিচ্ছু করতে পারতাম না। তোমরা যারা তাকিয়ে আছো এখন ঘুমাওনি, মজা আছে, গ্যালাক্সি ছবি দেখেছে তো এই জন্য এসব দেখাতে লাগে, না এমনি লেকচার দিলে কেউ শুনবে না।
chemical science by the electrical science. Electric তরঙ্গ কতগুলো সাইন্যাস আছে দেখো, একটা নিউরন যেখানে আমাদের 100 বিলিয়ন নিউরন, একটা নিউরন কানেক্ট করতে আজকে অব্দি ব্রেস্ট মিল্কের অল্টারনেটিভ কেমন, মানে যতই সাইন্স আছে ব্রেইনের মতো সাইন্যাস ওরা কিছু করে কাজ করে। কম্পিউটার সাইন্সে কেউ আছে তারা কাছাকাছি যাবে আচ্ছা যাই, তাহলে এই সাইন্যাসের জন্য এই যে একটা তারের মতো যায় বয়া, হ্যাঁ এটা মাত্র 3 to 4 মাইক্রোমিটার, আর দেখতে ন্যানোমিটার 100 ন্যানোমিটার। এই 3 to 4 মাইক্রোমিটারকে যখন আমি সবগুলোকে যদি কানেকশন করি তাহলে কি হয়, মানে 3 থেকে 4 লক্ষ কিলোমিটার আমি একটাকে যোগ করলাম সানাতুলে কারোর সাথে স্টুডেন্টরা বলতে পারবে 4 লক্ষ কিলোমিটার কেউ আছে, মানে কার সাথে মনে পড়ে 4 লক্ষ কিলোমিটার দূরে কি আছে? হ্যাঁ আমি তো বলে দিচ্ছি 4 লক্ষ কিলোমিটার দূরে কি আছে, তারপরে আমি একটা মানে ইয়েকে যদি যোগ করে দেই 4 লক্ষ কিলোমিটার দূরে আমি চলে যাব। আচ্ছা তার আগে আমি ওইটা দেখানোর আগে এইটা একটু বলে দিই, এই যে একটা নিউরন দেখাচ্ছে তার একটা অ্যাক্সন থাকে, একটা ডেন্ড্রাইট থাকে। অ্যাক্সন দিয়ে আরেকটা নিউরনের সাথে যুক্ত হয়, বডির সাথে যুক্ত হয়, কিংবা ডেন্ড্রাইটের সাথে যুক্ত হয়, এক্সোনাল এইভাবে কানেকশন, এত বড় কানেকশন আমি জাস্ট ইন্টারেস্টের জন্য এই নিউরন, দুটো নিউরন এখানে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কানেকশন হচ্ছে। এই যে 3 থেকে 4 লক্ষ কিলোমিটার, তাহলে এটা কার সাথে তুলনা করা যায়? এখন তো নিশ্চয় বুঝতে পারছো কার সাথে। উপরেরটা কি আছে? উপরেরটা কি বলিস না, না পড়ে বল। উপরেরটা কি? উপরেরটা ব্লু দেখা যাচ্ছে। আমরা ব্লু প্ল্যানেট কাকে বলি? পৃথিবীকে আমরা ব্লু প্ল্যানেট বলি। আজকে কেন? আমাদের 3 ভাগই জল আছে, উপর থেকে যখন আমরা ছবি নেই তখন ব্লু মনে হয়, সেই জন্য আমরা ব্লু প্ল্যানেট। আর নিচেরটা কি? আমাদের চাঁদ। আগে আমরা ভাবতাম চাঁদের 2 সুতা কাটে, আর এখন দেখা যায় মাটি আছে, গর্ত আছে, তাহলে চাঁদ। এই যে আর্থের থেকে চাঁদের দূরত্ব দেখো কত, 405 কিলোমিটার। ওই আমি থিটো ইয়ে ছিলাম 4,000 কিলোমিটার বলেছিলাম, তাই তো 10 to 5 বলে 1000 না লাখ, তাই এত 4 লক্ষ কিলোমিটার দূরে আমাদের চাঁদ আছে। আমি ব্রেনের তারগুলোকে যদি জোড়া দেই সাইন্সগুলোকে, আমরা চাঁদে পৌঁছে। আর এত জানিস শিখতে পারে, একদিন হয়তো সেই মন্দির তৈরি হবে, হ্যাঁ চন্দ্রায়ন 3। এখন আমি একটু ইন্টারেস্টিং নিয়ে বলছি, আপনার কম্পিউটার ব্রেনকে গুলিয়ে দিই, হ্যাঁ ভাবে আমার কম্পিউটার সব করে দেবে, কম্পিউটার আমাকে সব করছে। ব্রেনটা এখন অনেক সুবিধা হয়েছে, একটা কিছু ওয়ার্ড দেবে সবগুলো চলে আসে, সেই জন্য ক্লাসে আমাদের মনোযোগ কম। যাই আমি এখন বলছি এই কম্পিউটার আমাদের ব্রেনের মধ্যে কোনো তফাৎ আছে, ব্রেন অ্যান্ড ডিজিটাল কম্পিউটার। এই যে সাইনাপটিক ডেসিপ্লিন তোমার কানেকশন, হ্যাঁ সাইনাপটিক পার মাইক্রোলিটার, পার মাইক্রোলিটারের এতগুলো তোমার কানেকশন। আর ট্রেনজিস্টার আমাদের যে কানেকশন সাইনাপসগুলো থাকে, ওয়েরগুলি থাকে, হ্যাঁ অ্যাকশনগুলো থাকে, ওখানে আমাদের কম্পিউটার থাকে ট্রেনজিস্টার। এই মাত্র 30 কিলোমিটার, আর আমরা 3 লক্ষ থেকে 4 লক্ষ কিলোমিটার। এতগুলো ওয়্যার, এতগুলো ট্রেনজিস্টার আমার মনে হয় না আমাদের জীবনদশা কেন আগামী 50 বছর করবে। এখন যদি আমি আর্কিটেকচার করি, আপনার বলেন মেমোরি, আমাদের মেমোরি যদি এমবেডেড ইন দ্য ব্রেন, ব্রেনের মেমোরি শুধু একটা পার্টি শুধু নয়, আমাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গায় মেমোরাইজেশন হচ্ছে, কনসলিডেশন হচ্ছে। দৃষ্টির জন্য একটা, শোনার জন্য একটা, তারপর আমার কথা বলার জন্য একটা, বিভিন্ন জায়গায় মেমোরাইজেশন। আপনি ক্লাসে যে লেকচার দিচ্ছেন সেটাকে যে মানে একটা নির্দিষ্ট
রেজিস্টার করে, তারপর কনসলিডেট করে, তারপর মনে রাখবে, তার জন্য একটা বিভিন্ন জায়গায় জিনিস তৈরি হচ্ছে, কারণ একটা গানের জায়গায় তৈরি হচ্ছে। তার মানে আমাদের যে মেমোরি এমবেডেড, কিন্তু কম্পিউটার এমবেডেড নয়, কম্পিউটার সেপারেট। আপনি জানেন ড্রয়িং এদিকে হেড বক্সমেন্ট থাকে সিপিউর মধ্যে, এমবেডেড মানে ওটা থেকে একেবারে তৈরি করেছে। প্যারালেলিজম, আমরা একসাথে অনেকগুলো কাজ করতে পারি। আমি ওদেরকে দেখছি, আমি বলছি, আমার হাত নাড়াচ্ছি, এখানে যদি একটা গান হয়, গানের আওয়াজ, বাইরে একটা আওয়াজ হয়েছিল, আমি শুনতে পাচ্ছি, একসাথে সবগুলো আমার দিন কাজ করছে। কম্পিউটার শুধু আপনি যেই ইনপুটটা দেবেন সেই ইনপুটটাকে কাজ করতে পারেন। সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখা আছে, এক্সাম্পল দিয়ে আমি দেখে আবার এই জায়গায় দেখুন একটা ছবি। কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এতক্ষণ ভালো লেগেছে। কি দেখতে পাচ্ছিস বল? কি দেখতে পাচ্ছিস? দুটো মহিলার মাঝখানে একটা ছেলে বসে আছে, সিনেমা হলে বসে আছে, সিনেমা দেখছে। এটা হবে না শোনা? আচ্ছা যাই হোক, সিনেমা হচ্ছে, সিনেমা দেখছে, পপকর্ন খাচ্ছে। পপকর্ন খাওয়ার জন্য তার হাত যাচ্ছে, মুখ কাজ করছে, হ্যাঁ, তারপর আবার সিনেমা দেখছে, সিনেমা দেখে সেটা বুঝছে, মাথায় গিয়ে তার থিঙ্কিং হচ্ছে, সব হচ্ছে, তার মানে প্যারালালিজম হচ্ছে। একসাথে আমি কতগুলো কাজ করছি, পপকর্ন খাচ্ছি, পপকর্নের দিকে নজর না করে যাচ্ছে কাজ, আবার এক দৃষ্টি দেখছে, আবার ব্রেনের মধ্যে সেই সিনেমাটার মানেও বলছে। তার আমরা দিস ইজ দ্য প্যারালালিজম, ঠিক আছে? দিস ইজ দ্য প্যারালালিজম। হ্যাঁ, কম্পোনেন্ট প্রেডিক্টেবিলিটি, আমরা কি বলি? আমরা প্রবাবিলিস্ট। আমরা কিন্তু বলে না কম্পিউটার 100% ঠিক আছে, আমরা 100% ঠিক না, কিন্তু আমরা ভালো ওদের থেকে বুঝতে পারি। আমরা প্রবাবিলিস্ট, ওর হবে। তোমাকে দেখে ম্যাম হয়তো বললো পাস করবো, দিস দ্য প্রবাবিলিস্ট, তুই ফেলও করবো। ম্যাম বলে দিয়েছে আমি পাস করবো না, সেটা হবে না, প্রবাবিলিস্ট। আর কম্পিউটার কি করবে? ওই যেমন ডিটারমিনিস্টিক, হ্যাঁ, হয়ে গেছে তোমরা স্ট্যাটিস্টিক যখন পাবে তখন তোমরা বুঝতে পারবে সেটা। কম্পোনেন্ট রিডান্ডেন্সি, আমাদের এখানে অনেকগুলো কানেকশন আছে, কি আছে, কম্পিউটারে হয়তো একটাই কানেকশন থাকে, আর আমাদের সাথে প্যারালাল অনেকগুলো। এই যে একটা নিচের ইয়ে শুনতে গেছি এসিবি, দেখো মাঝখানে শুধু সিতে কানেকশন, হ্যাঁ, তাহলে এখান থেকে মানে দিয়ে এই কাজটা পুরোটা করছে। কিন্তু আমার মাঝখানে সিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে চলে যাবে, কাজ করবে না কম্পিউটারে। আমাদের এক্সট্রা কিছু কানেকশন আছে, উপরে একটা কানেকশন আছে, যদি মাঝখানে একটা চলে যায় তাহলে ওইটাও কাজ করবে। দিস ইজ রিডান্ডেন্সি, দিস ইজ। তার জন্য আমাকে ফল্ট টলারেন্স, আমরা ভুল করি, আমাদের টলারেন্স আছে, আমরা কানেক্ট করতে পারি। কিন্তু কম্পিউটার সেটা যেটা করবে, যেটা হ্যাঁ, যেটা দিয়ে দেবে সেটাই, হ্যাঁ, অতএব ফল্ট টলারেন্স। স্কেলাবিলিটি, আমরা এখানে যদি বাড়াতে পারি, মানে কিছু একটা রিসোর্স দিয়ে ওটাকে বাড়াতে হবে। তাই কম্পিউটার তুমি বাড়াতে চাইলে রিসোর্স দিতে লাগবে, যেগুলো সিস্টেম ডেভেলপ করতে গেলে এক্সট্রা রিসোর্স দিতে লাগে, তার স্কেলাবিলিটি আর আমাদের এমনিতে হাই স্কেলাবিলিটি। একটা জায়গায় নষ্ট হয়ে গেল, আরেকটা জায়গায় ওইটা থেকে কাজ করে, কোনো একটা কানেকশন কাজ করছে, আমাদের হাই স্কেলাবিলিটি। Yes, the difference between the digital computer and brain. হ্যাঁ, তাহলে বর্তমান যুগে চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেমোরি আমাদের এমবেডেড। তাহলে আমাদের মাঝারে রাখবো, মানে তাহলে আমাদের মেমোরি কোন পার্ট, যেটা সব পার্ট 52 ফেজে দেখাতে পারবো না। আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটা ফ্রন্টাল কর্টেক্স আছে, প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের মোস্ট ইন্টেলিজেন্ট নলেজ। আরেকটা হলো যে আমি এত খাটো করে ফেলি না, যদি বলা যাবে। আচ্ছা, মেমোরির দুটো পার্ট আমাদের একটা ইমপ্লিসিট, একটা এক্সপ্লিসিট। ইমপ্লিসিট মানে আমরা প্রসিডিউরাল মেমোরি। আপনি যেমন গাড়ি চালাচ্ছেন, বাড়িতে রান্না করছি, দিস ইজ প্রসিডিউরাল মেমোরি।
এপিসোডিক মেমোরি, হ্যাঁ পারফেক্ট মনে থাকে। আজ থেকে 10 বছর আগে শুনে দেখবে আপনার কী হয়েছে সেটা মনে থাকে। দিস এপিসোডিক মেমোরি, সেই এপিসোডিক মেমোরিগুলো আপনাকে দেখুন এন্টারলাইন করতে পার আর ফ্রন্টাল কর্টেক্স এইগুলো যত্ন সহকারে। আরেকটা হলো সিমান্টিক, সিমান্টিকগুলো একটা এপিসোডিক আপনার জীবনের গুলো মনে করবেন। আরেকটা হলে অনেক মনে, আপনি আজকে জুলজিটা পড়েছেন সেই জুলজিটা অনেকদিন বাদেও মনে আসছে, সেটা নলেজ এই হচ্ছে। আরও যত পড়বেন সেটাতে আরও একটু বেশি যোগ করে শেষ। এইটাকে আমাদের মেমোরির এক একটা জায়গায় এক একটা লোকালাইজ হচ্ছে। আমি এইটাতে যাচ্ছি না, এটা ভেরি গুড। তার মানে তুমি কি কাজী নজরুল ইসলামকে দেখে দিয়ে চোখে যে এখন বিভিন্ন জায়গায় পড়েছ দেখে কাজী নজরুল তাকে ফেসে এই যে তাকে মেমোরাইজেশন, এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে আমি এখানে মেমোরাইজ এইটার জন্য একটা আলাদা আর্ট যেগুলো আমরা কীভাবে এই ছবিটাকে দেখছি, আমাদের চোখ দিয়ে দেখছি, নাম দিয়ে যাচ্ছ লোকটা সেন্টার আছে সেখান থেকে আমাদের মন্ত্রণালয়ে আসছে মেমোরাইজ হোক। তারপর এই এখনো যখন যাচ্ছি একটা কাজ হয়েছে তুমি বছর লোক বা সেটা না এমন যদি কন্ডিশন হওয়া একটা লোকালাইজ ব্রেনের ডিসাইনের জন্য একদিন এমন হতে পারে তুমি সব জানো তোমার নলেজ আছে সব আছে, তোমার শুধু সেইটাকে দিতে পারো বাকিকে হ্যাঁ এটাকে আমরা মানে ফেস দিয়ে আপনি দিতে পারছেন। এখন রবীন্দ্রনাথের একটা জামা দেখিয়ে দিই কিংবা কিছু একটা দেখিয়ে দিই তখন বলে মানে ফেস দিয়ে আপনি পার্টিকুলার পার্টের স্টেপসগুলো এই কোঅর্ডিনেশনগুলো এলোমেলোভাবে দিয়ে তার মধ্যে ক্লিয়ার করে আমাদের যে আগে বলেছিলাম ব্রেইনের মধ্যে একটা পার্ট আছে, মোটর পার্ট আছে, সেইটা আমাদের সিরেব্রামে আছে। বেসাল গ্যাংলিয়া একটা আছে যেটা আমাদের স্পিডগুলোকে মানে খুব ডিসিপ্লিন করতে সহায়তা করে। যদি আমাদের ওই স্পিডটাকে কন্ট্রোল না করে তাহলে আমাদের হাইপারকাইনেটিক মুভমেন্ট হাইপোকাইনেটিক আমরা অনেক পেশেন্ট তেমন পেয়ে থাকি। সেই জন্য আর সিরেবেলাম কী করে তোমাকে কোঅর্ডিনেশন দেয়, হয়তো ডাক্তারের মতো আমরা যেতাম ওইটা দেখিয়ে আমি বললাম হলে মাঝখানে হাত ঢুকে গেছে একটা বড় তাই এইগুলো অর্গানাইজ হয়ে আছে আমাদের মোটর পার্টে। যে পার্টটা যে একটি উপর থেকে নিচে ঝুলে আছে, এমন করে ঝুলে আছে, পা নিচে হলো একদম মাথা দিয়ে মানুষটা এইভাবে আমার এখানে মেপিং হয়ে আছে। হ্যাঁ তাকে আমরা হমান গাছ দেখো গলা কাটা, গলাটাকে হাতের পরে হাতের মধ্যে সবচেয়ে বেশি জায়গা আছে তুলনামূলক, জিভটাতে বেশি জায়গা আছে। কেন? যেই কাজটা যত স্কিলফুল তার জন্য বেশি হাত দিয়ে আমাদের স্কিলগুলো ব্যবহার করি, সেই জন্য হাতের প্রত্যেকটা আঙুল সব বড় বড় জায়গা। জিভ আমাদের টেস্টিং করি ইয়ে করি, জিভ বড় জায়গা। জিভেরও নিচে আছে তোমার মানে ইন্টেস্টাইন পাবে, এইগুলো আমাদের সেন্সরে পাই। এমন করে একটা মানুষ শুধু এখানে মেপিং হয়ে আছে আমাদের মধ্যে মোটর পায়ের এদিকে জেনেটিয়াও। এইটা দেখো তো এইটা সবাই চিনতে পারবে। হ্যাঁ আমরা এত মোনালিসা বলি, মোনালিসাকে দেখো। হ্যাঁ লিওনার্দো দা ভিঞ্চি দেখো। আমি লেকচারটা এমন করে তৈরি করেছি অনেক জায়গা থেকে অনেক ছোটোখাটো জিনিস কিন্তু তোমার অনেক পরীক্ষায় মানে কাজে লাগে, অনেক ইন্টারভিউতে কাজে লাগে। তো লিওনার্দো দা ভিঞ্চির যে এই মোনালিসা পৃথিবী বিখ্যাত একটা ছবি, তাকে নিয়ে কত চর্চা, সবচেয়ে সুন্দরী, সবচেয়ে সুন্দর সবচেয়ে আর আমাদের ডাক্তারি ভাষায় তার অনেকগুলি রোগ ধরা হয়েছে এই মোনালিসা। এই ছবিটা দেখো, মোনালিসার হাসি নাকি পৃথিবী বিখ্যাত হাসি, আর আমরা বলি সেটাকে ডিজিজ মোনালিসা সিনড্রোম। মোনালিসা অর্ধেক মুখে হাসছে, অর্ধেক মুখে মানে অর্ধেক মুখে দেখো একটু বেশি খুলে আছে, অর্ধেক মুখে একটা সরু খুলে আছে। আমাদের বেলস পালসি, ফেসিয়াল পালসি বলে একটা জিনিস হয়। হ্যাঁ ফেসিয়াল পালসির পরে যে একটা অবস্থা হয় তখন একদিকে মুখটা বন্ধ থাকে একটা খোলা থাকে, নর্মাল মোনালিসা হাসিটা এই সাইড দিয়ে খোলা বেশি উঠে গেছে, এই সাইড দিয়ে মানে সেইটা রিসার্চের পরে আবিষ্কার হয়েছে মোনালিসার হাসি। রিসেন্টলি মোনালিসা আমি ইন্টারেস্টিং বলছি, মোনালিসাকে বলছে
হাইপোথাইরয়েডিজম আছে, আমাকে কেউ জানতো ডায়াবেটিস থাকলে মেরে ফেলত। হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম কেন? তার মুখের দিকে তাকা, মার্কস ফেসিস, কোনো ইয়ে নেই। হ্যাঁ, তার আইব্রো নেই, তার ইয়েলোইশ স্কিন, ঠিকই করছে মোনালিসাকে হাইপোথাইরয়েডিজম। দিস বলি। হ্যাঁ, তুমি আবার গিয়ে বলবে না চন্দন রায় বর্মা হাইপোথাইরয়েডিজম বলেছে, চন্দন রায় বর্মা বলেছে। হ্যাঁ, মোনালিসা সিনেমা আমাদের বইও চলে এসেছে, আমাদের বইও আছে মোনালিসা সিনেমা। তো অর্ধেক হাসি, আবার গিয়ে বলবে না অর্ধেক হাসি। হ্যাঁ, সত্যি মোনালিসা অর্ধেক, আমিও জানতাম না, আমি পড়ার পরে পরে অনেক চর্চা করতে সত্যি তো অর্ধেক আছে। আমার চেম্বারেই পেশেন্টগুলো আছে। তাহলে দিস ইজ দ্য হাফ স্মাইল। এইটা কেন দেখালাম? এই যে মুভমেন্ট দেখালাম, আমরা যখন কথা বলি আমাদের ফেসিয়াল যে মাসলগুলো একটা এক্সপ্রেশন নেয়, একটা এক্সপ্রেশন নেয়। সেই জন্য এই যে ফেসিয়াল মুভমেন্ট, আমি তোমাকে ওই যে ওইটা দেখিয়েছি ছবিটা, যে একটা বিভৎস ইয়ে, তার মধ্যে একটা ফেস পার্ট আছে, ওই ফেস পার্টটা এই ফেসিয়াল এক্সপ্রেশনটা দিচ্ছে, তাই না? আমি দেখাতে পারলাম না, সবাই জানো স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের সেই স্পিচ তোমরা শুনেছ। হ্যাঁ, সেই স্পিচ কি বিভৎস স্পিচ। এই প্রসঙ্গে আমি স্পিচ বলি, আমাদের স্পিচ এই বলছি, সেইটা এক ধরনের স্পিচ, আরও অন্য ধরনের স্পিচ আছে। আমাদের কিছু স্পিচ আছে ইমোশনাল স্পিচ। ধরো আমার ডোজ পেয়েছে কিংবা কোনো স্ট্রোক হয়ে গেছে, কিচ্ছু করতে পারছে না। হ্যাঁ, একটা ইয়ে নেই, ডিমেনশিয়া হয়ে গেছে, একে ডিমেনশিয়া বলেছিল, ডিমেনশিয়া হয়ে গেছে, কিচ্ছু নেই, কিন্তু তাকে কোনো কারণে দুটো সেই এই যে ইমোশনাল স্পিচ, এইগুলো। আরেকটা আছে, আমি কিছু জানি না, জানি ক্লাসের মধ্যে অনেকে এমন করে, বুঝলাম যে বুঝলাম, সাড়ে সামনে মাথা রাখলাম, ওই করলাম, সেইটা তোমার একটা অটোমেটিক স্পিচ। সেটা সত্যি কিন্তু বুঝে মাথা নাড়াচ্ছ না, না বুঝে মাথা নাড়াচ্ছ, দিস ইজ দ্য অটোমেটিকলি চলে যাচ্ছে আমাদের মাথা। দেখো রাস্তায় কারো বাইরে লাগলো, মাথা দিস দ্য অটোমেটিক স্পিচ। হ্যাঁ, কিংবা নমস্কার চলে যাচ্ছে, এটাকে তুমি চিন্তা করে নমস্কার বলতে লাগবে, আসলে অটোমেটিক। কিন্তু স্বামী বিবেকানন্দ যেটা বলছে, আমি স্বামী বিবেকানন্দ নই, স্বামী বিবেকানন্দ যেটা বলছে, ইট ইজ দ্য পিওর পিস। It gives the ideas, it gives the thoughts, it gives the feelings, it gives the judgment. কার জাজমেন্ট দেয়? তোমার ওয়ার্ডসের জাজমেন্ট দেয়, তোমার সিনট্যাক্সের জাজমেন্ট দেয়, তোমার সিমেন্টিক জাজমেন্ট। আর কনভারসেশনে একটা রুল আছে, আমি করতে গিয়ে হঠাৎ করে মাঝখানে অবান্ত কথা বলে ফেলি, একটা রুলটা আমি এতগুলো জিনিস যা থাকে তাকে বলে প্রপোজিশনাল স্পিচ। তোমার টিচার প্রিন্সিপাল যখন লেকচার দেয়, তোমার টিচাররা যখন লেকচার দেয়, দিস ইজ দ্য প্রপোজিশনাল স্পিচ উইথ আইডিয়াস, নলেজ, থটস অ্যান্ড জাজমেন্ট। দিস দ্য স্পিচ। তো দিস প্রপোজিশনাল স্পিচ জন্ম থেকে আসে না, একই আসে স্বামী বিবেকানন্দের স্পিচ। যে তেমনই সেই স্পিচ এরিয়াগুলো আমাদের ব্রেনে আলাদা আছে। আমার শোনার জন্য একটা, বলার জন্য একটা মতো এরিয়া আছে আমার ব্রেনে, শোনার জন্য আছে, যে আমরা যেটা তোমরা শুনছো সেটা আমাদের অডিটরি গেছে, অডিটরি নার্ভ থেকে অডিটরি এরিয়া গেছে, টেম্পোরাল লোবে গেছে, টেম্পোরাল লোবে গিয়ে সিনথেসাইজ করছো আমি কি বলছি, তার থেকে বুঝছো। হ্যাঁ, যেমন একটা পুরোটা ব্রেন কাজ করছে একটা সাইকেলের মতো। হ্যাঁ, দিস ইজ দ্য প্রপোজিশন। আমরা চাই ভবিষ্যতে যেহেতু স্টুডেন্টদের আমরা বলছি, তোমরা সবাই প্রপোজিশন স্পিচে মাস্টার করবে। যত পড়বে, যত একবার পড়বে নলেজ, তত তোমরা প্রপোজিশন স্পিচ ভালো দিতে পারবে। রবীন্দ্রনাথ নিজে গিয়েছে, সব প্রশ্ন না, জাস্ট একটু রবীন্দ্রনাথ কেউ খারাপ পাবে না, বন্ধ করি। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ আমি যে স্পিচ করছি
সবাই কেন গান গাইতে পারি না, দুটো পার্ট সম্পূর্ণ আলাদা। তার জন্য একটা এরিয়া আছে, লিরিক্সের জন্য, মেলোডির জন্য। আমাদের স্পিচ অ্যাক্টিভেট করে অডিটরি কর্টেক্সকে, লেফট হেমিস্ফিয়ার, যেটা আমাদের ডোমিনেন্ট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার। আর মেলোডি আমার করে করেসপন্ডিং এরিয়া ইন দ্য রাইট হেমিস্ফিয়ার। আরেকটা লেফটে আমরা হচ্ছে অ্যাক্টিভেট, রাইটে আমাদের মেলোডি। এমন তোমার স্পিচ পারসেপশন, অডিটরি কর্টেক্স, রিদম পারসেপশন, বেসাল এরিয়া, সাপ্লিমেন্টারি মোটর এরিয়া, টোনালিটি, অডিটরি প্রিফ্রন্টাল ডায়াটা করতে ইন্টারপ্লে মিউজিক, লিম্বিক সিস্টেম। এটা ইমোশন থাকে, আমাদের একটা লিম্বিক সিস্টেম আছে, গানের মধ্যে ইমোশন থাকতে লাগে। এই যে সারে বাবা হচ্ছে সবাই ভালো গায়ক গাইছে, তার মধ্যে কারো গান শুনে কার চোখে জল চলে, যে গাইছে তার চোখে জল, এই ইমোশন প্লে করে, তাহলে সেই এরিয়াগুলো ব্রেনে আসবে। আমি এটাতে যাচ্ছি না। দেখো তো হ্যান্ড রাইটিং, কত সুন্দর হ্যান্ড রাইটিং। কিছুদিন আগে আমাদের ইয়েতে খুব ওয়েবসাইটে, হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে ক্লাস 8-এ পড়ে, খুব সুন্দর নেপালের মেয়ে, তার লেখা নাকি পৃথিবী বিখ্যাত, মানে একটা কম্পিউটারে, হ্যাঁ। এইটার জন্য একটা আলাদা রাইটিং সবাই এক্সটার্নাল এরিয়া একটা আছে, আমাদের ফ্রন্টাল কর্টেক্সে একটা এক্সটার্নাল এরিয়া আছে, আমাদের যেখানে স্পিচ এরিয়া তার সামনে ফ্রন্টাল আইফের কাছাকাছি একটা এক্সটার্নাল এরিয়া আছে রাইটিং। রাইটিং দুই টাইপের হয়, একটা ডিকটেশন, তোমার টিচারকে বলতে একটা ডিকটেট করছে, তুমি রাইট করছো, আর একটা স্পন্টেনিয়াস রাইটিং। স্পন্টেনিয়াস রাইটিংয়ের জন্য তোমার আইডিয়া, থট, ফিলিংস, সব ইমোশন সব থাকা দরকার সামগ্রিক কারণ, হ্যাঁ, তাহলে তুমি খুব ভালো লিখতে পারবে স্পন্টেনিয়াস রাইটিং। ডিকটেশন রাইটিং ক্লাসে যা নোট দিচ্ছে তুমি ডিকটেশন করছো, তার একটা রাইটিং, সেইটাও কারো স্পিড আছে, কারো স্পিড নেই, সাপ করিয়ে গেল, একটা ওয়ার্ড মাত্র লিখে 4টে ওয়ার্ড সেন্টেন্সে লিখতে পারে, আবার কারো এমন স্পিড আছে লিখে ফেলবে, তাহলে সেগুলো অভ্যাস করলে ওইগুলো আছে। তাহলে দিস ইজ দ্য রাইটিং, একটা আলাদা গুণ আছে, তার জন্য একটা সুন্দর রাইটিং হয়। যত চর্চা করবে তত তোমার রাইটিং বাট প্রত্যেকটা মানুষ আমার পটেন্সিয়াল, মানে আমরা যদি করতে চাই তুমি এনি এজ তুমি করতে এনিস, মানে আমার কথা প্রসঙ্গে অনেক চলে আসে, কারণ এনিস করলে কি হয়, তোমার ব্রেইনে যে পার্টটা তুমি সুপ্ত ছিল সেই পার্টটা জাগ্রত হবে, সেই পার্টটাকে জাগ্রত হলে তোমার ডিমেনশিয়া কম থাকে। সেই জন্য আমার মনে পড়ে, আপনারা আমি কোনো পলিটিক্যাল কিছু নেই, যেহেতু ওই সময়ে আমাদের মানিক সরকারের মা কোনো কারণে, আমি বলছি কি ডিজিজ হয়েছিল, কারণ এটা বলা উচিত নয়, আমাকে বাড়িতে নিয়ে গেছিল এবার দেখার জন্য, অপিনিয়নের জন্য। তখন দিয়ে আমি যেটা ডায়াগনোসিস করে গেছিলাম, ডায়াগনোসিসের পরে মানিক সরকার আমাকে রাস্তাতে পৌঁছে দিল গাড়িতে, তখন আমি বললো যে আমাদের ব্রেইন কীভাবে আমরা এই দশায় যেন না যায়, কীভাবে আমরা, তখন আমি হাসতে হাসতে আমিও মজা করে উত্তর দিলাম, আপনি যেহেতু কমিউনিস্ট আপনি কেন আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কিংবা আদার একটা ল্যাঙ্গুয়েজ কিংবা চাইনিজের রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিংবা কিছু একটা শিখছেন, তার মানে আমি যদি এই বয়সে একটা নতুন চর্চা করি, এক্সারসাইজ অফ, সেই জন্য আপনি যদি জুলজি টিচার হন, আপনি যে এখন ইতিহাস পড়ুন কিংবা একটা বাংলা পড়ুন, তাহলে আপনার আলাদা পাঠটা আপনার ইয়ে হবে, তার মানে ব্রেনে একটা এক্সারসাইজ হবে না। একই জুলজিতে থাকলে, একই কেমিস্ট্রিতে থাকলে আপনি ওই ওর জায়গাতেই বৃদ্ধি হবে। তাহলে ব্রেনে এক্সারসাইজ করতে গেলে একটা নতুন কিছু শিখুন, তাহলে আমি এইগুলো তো যাচ্ছি না, হ্যাঁ, যাচ্ছি না। এইটার সঙ্গে একটা বলি, সব আমাদের হাতে আমি নোট করতে পারছি না, তা আমি বললাম যে তুমি একটা এমআরআই করো, তখন বলে যে ডাক্তারবাবু কেন এমআরআই করতে, ডাক্তারবাবু কেন আমার হাতে হচ্ছে, এটা হিসেব দেয়নি, কিন্তু আমাদের অনেক সব পায়ে একটা বলে যে এই জায়গায় যেমন একটা ব্যথা করছে, কি হচ্ছে, আমি বললাম যে এখানে সবটা ফিক্স করা হচ্ছে, যে একটা এমআরআই করো না, আমার পায়ে হচ্ছে, আমার পায়ে হচ্ছে, আপনি কেন এটা দিচ্ছেন, তার মানে দিস ইজ দ্য আপনার জোন একটা, কারণ সাপ্লাই হচ্ছে ডিস্টেন্সলি, মানে একই জিনিস, একটা পায়ে প্যারালিসিস লোকাল পদ্ধতির জন্য হতে পারে, ব্রেনের পদ্ধতির জন্য। এই প্রসঙ্গে একটা বলি, আমার কাছে একটা বাচ্চা এসেছিল, প্রথম দিন কাজ করেছে, জাস্ট একটা লিঙ্কিং হচ্ছিল, জাস্ট একটু যেমন যে কাটা ফুটলে যেমন হয় তেমন একটু হচ্ছিল। তা আমি দেখে প্রথমে বললাম যে বোঝা যাচ্ছে না, সব ডিজিজ সবসময় বোঝা যায়, তখন আমি বললাম যে আচ্ছা একটা অর্থোপেডিক
তারপর পরে সাবসিকুয়েন্টলি দেখা গেল তার যখন এখানে কিছু নেই যখন ব্রেনের ইমেজ করা হলো এত বড়, তার মানে একটা সিম্পল লিম্পিং টিউমার ইন দ্য ব্রেন। এই জন্য এখন বলে লিম্পিং আমার ব্রেন টিউমার, তা নয়, রেয়ার অনেক ডিজিজ। তার মানে সব লিশন এখানে দিস ইজ দ্য বেস্ট। অর্থাৎ এই কনফিউশনটার জন্য না থাকে আমার এইখানে হয়েছে কেন ডাক্তার বলতে করতে যে যত নলেজেবল অন্য ডাক্তার সে ওইভাবে লোকালাইজ করে। নার্ভাস সিস্টেমের একটা জিনিস আছে, আমরা যত সিনথেসাইজ করবো যত হিস্ট্রি ভালো নেব, হিস্ট্রি এই জন্য বলে হিস্ট্রি ছাড়া কিংবা যে আমি নিয়ে এলাম সেটা হয় না, নির্ভর করে হিস্ট্রির উপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন ডায়াগনোসিস করে দিতে পারবেন যেটা ভুল ধারণা আপনি যেটা ইনপুট করবেন সেই হিসেবে ডায়াগনোসিস করবেন। কে ইনপুট করছে? আমি কি তা ইনপুট আমি এটা তো জানি। হ্যাঁ, এই সময় তো বলে এটা ছবিটা বলে যাবে নিউরোপ্লাস্টিসিটি কম্পিউটারের সাথে আমাদের তফাৎ। নিউরোপ্লাস্টিসিটি আমাদের কোনো জায়গায় ব্রেনে স্ট্রোক হলো, ড্যামেজ হলো, কিছু ফাংশন আমি ফেরত পেতে পারি, বাকি জায়গাগুলো কাজ করবে। কম্পিউটার সেটা নষ্ট হলে টোটালি নষ্ট হবে। ব্রেন কম্পিউটার ইন্টারফেসে যাচ্ছি না। হ্যাঁ, ব্রেন কম্পিউটার ইন্টারফেস এখন যাদের প্যারালিসিস হয়ে গেল, এখন আছে আমার ব্রেনের সাথে কম্পিউটার করে এখানে গিয়ে একটা আর্টিফিশিয়াল লিম্ফ কাটা আছে, লিম্ফটাকে কাটা এখান থেকে আমি ভালো করে লিম্ফ দিয়ে বললাম মুঠো করো, লিম্ফাসগুলো ব্রেনগুলো মুঠো করো, ব্রেন থেকে এলো তা হয়ে গেছে এখানে বলো মুঠো করো। দিসটা ব্রেন কম্পিউটার ইন্টারফেস আমাদের অনেক ট্রিটমেন্ট প্রসেসে মানে যাতে স্কোপ করে প্যারালাইসিস আচ্ছা তারপর এইটা সমস্ত শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে গুড। এটা কি একটা অ্যাম্বুলেন্সের সাইড, তো তোমরা আমরা কেউ চাই না এই অ্যাম্বুলেন্সের সাইডটা রেখে আমাদের বাড়ির সামনে এসে দাও। হ্যাঁ, আর মানে ওই যে লাইফ কাজই প্রিন্টিং একদম জীবনের ঘন্টা রেখে গেছে। হ্যাঁ, সাইডিং কাজে এলো নিয়ে গেল, সাডেন অ্যাটাক হলো, স্ট্রোক হলো, ইউজুয়ালি অ্যালজাইমার সাডেন না, এগুলো ধীরে ধীরে মেমোরি লস, কিন্তু স্ট্রোক হলো সাডেন। আমি ক্লাস করাচ্ছি, ক্লাস করাতে কথা। হ্যাঁ, তাহলে এই সিচুয়েশন যেন না হয়, তাহলে রবীন্দ্রনাথ কি বলেছে, মরিতে চাই না আমি এই সুন্দর, আই ডু নট ওয়ান্ট টু ডাই ইন সাচ এ বিউটিফুল। তাহলে কেমন বিউটি দেখি, এটা সবাই দেখেছ? হ্যাঁ, দেখেছ? তোমরা দেখেছ? দেখিস নি তোরা? তোরা অন্য কিছু দেখিস, তার মানে এই যে মোবাইলে অন্য কিছু দেখিস। হ্যাঁ, এইটা আমাদের যে এখন যে কি হয়েছে, অলিম্পিক চলছে, অলিম্পিকের ক্রম কত সুন্দর দেখেছো আপনারা? দেখেছো? বুঝেছ? তা কত সুন্দর পৃথিবী, তার মধ্যে মানুষ উঠেছে জেগে এদের মতো। হ্যাঁ, তার মানে আমি মরিতে চাই না এই সুন্দর ভবনে, রবীন্দ্রনাথ বলেছেন। তার মানে ওই তার মানে আমাকে হেলদি থাকতে লাগবে, এখন হাই টাইম। হ্যাঁ, তাহলে আমাকে রাইট চয়েস করতে লাগবে। তাহলে তোমাদের রাইট চয়েস কোনটা? তোমাদের রাইট চয়েস কোনটা? নিশ্চয়ই তোমরা বিরিয়ানি দিলে হাত বাড়িয়ে দিচ্ছ, বিরিয়ানি ইজ দ্য রাইট চয়েস। মাঝখানে ওখানে কতগুলো লতা পাতা পড়ে আছে, কেউ চয়েস করবে। হ্যাঁ, নিচেরটা চয়েস তুই কান্না খুব ভালো, তোর এটা জেনে কান্না না তাকে আমাকে ইয়ে করার জন্য কান্না বুঝতে পারছি না, একটা মাত্র কাণ্ড রয়েছে। হ্যাঁ, দিস ইজ দিস শুড নট বি ইউর চয়েস। আর উপরের গুলো কিন্তু তোমার ব্যালান্স, কোনোটাই চয়েস হবে। আমাদের প্রতিদিন ব্যালান্স ডায়েট খেতে থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, ফ্যাট থাকবে, প্রোটিন থাকবে, ভেজিটেবল থাকবে, ফ্রুট থাকবে। বড় বড় লেকচার দিচ্ছি, নিজের বাড়িতেও সেটা করি না, কিন্তু তোমাদের করতে লাগবে। তোমরা স্টুডেন্ট, তোমরা দেশ পড়বে, তোমরা দেশ। হ্যাঁ, টিচার যে সিগারেট খেলো তোমাকে খেতে না খাবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, এই হলে কেউ একজন কোনো কালে সিগারেট খেলো, তারপর হয়তো ছেড়ে দিয়েছে, অনেক বছর হয়েছে, তাই না? তাহলে নিচে বিকল্প দেখো তো কত সুন্দর ফুল, কত সুন্দর ফুল, এত সুন্দর ফুল, রবীন্দ্রনাথের সুন্দর ভবনের সুন্দর ফুল। হ্যাঁ, দিস আর নিউপোটিনা ফ্লাওয়ার, দেখো কত সুন্দর ফ্লাওয়ার, ওটা নিয়ে তারা কত সুন্দর
এই নিকোটিনাস ফ্লাওয়ার আমাদের কত ব্যবসা দিচ্ছে আর কত ক্ষতি করছে। হ্যাঁ, ব্যবসাও দিচ্ছে আবার ক্ষতি করছে। তার মানে নিকোটিনাস ফ্লাওয়ারে যত বিলিয়ন ইনকাম, এই জন্য শুধু দিয়ে দেয় তুমি সিগারেট খাবে না, তুমি ওই করবে। আর একটা এয়ারপোর্টে একটা ছোট্ট রুমে তুমি যদি ধূমপান করো, এই ধূমপানটা কোথা থেকে বেরোবে? ওখানে কি ইয়ে করা আছে, চিমনি লাগানো আছে? ইন্ডাস্ট্রির মতো চিমনি লাগানো দরকার না, তো ধূমপান তো ওখানে কিছুক্ষণ মাঝে বেরিয়ে চলে আসবে দিয়ে। তার মানে কত বিজনেস দেখো, কত বিলিয়ন করে, US বিলিয়ন 55। আর 9টা বড় বড় কোম্পানি, কোকা-কোলা থেকে পেপসিকো থেকে 9টা কোম্পানি যে টোটাল বিজনেস সিগারেটের সাথে। তাহলে এই সিগারেটের কি করে আমরা দূর করব? এই সিগারেটকে আকৃষ্ট করার জন্য, আচ্ছা এটা পরে বলছি, তার মানে আমাদের ওয়ার্ল্ডে 267 মিলিয়ন লোক এখনো ধূমপান করে। তার মধ্যে মেয়েরা করছে টোটাল পপুলেশনে আমাদের 8.1 বিলিয়ন, তার মধ্যে 42.4% মেন আর 14.2% উইমেন স্মোক করছে। আর শুধু স্মোকিং মানে সিগারেটের ধোঁয়াটা না, সেটা নয়, ওই যে ওইসব আছে সব মাসের টিকিট হচ্ছে, এগুলো আরও মোর ডেঞ্জার। হ্যাঁ, সেইগুলো করছে। স্মোক 21% আর স্মোকিং টুবেকো যেটা ধোঁয়া বেরো সেটা হলো 10.30। তার মানে স্মোক যে টুবেকো 21% আমার বেড়ে গেছে। কিন্তু আমরা তো বন্ধ করতে পারছি না। আমাদের যতই বলি যে ইঞ্জুরিয়াস টু খাবে না, হ্যাঁ, এটা আমি কেন বন্ধ করছি না? কারণ এত বড় বড় 9টা কোম্পানিকে আমরা হার মানিয়ে দিয়েছি। আর সবচেয়ে বেশি স্মোকিং করে আমরা ঠিক হয়ে আছি। আমি তো শুনে দেখি বাবা 64.5% ত্রিপুরাতে, এই ছোট ত্রিপুরাতে 34 লক্ষ না কত লক্ষ লোক। হ্যাঁ হ্যাঁ, তার মানে 64.50% বেশি। আমার না সেটা একদম উঁচু জায়গার মানে গ্রাম। হ্যাঁ, গোয়াতে সবচেয়ে কম। এই যে গোয়াকে বলি আমরা সবচেয়ে মানে এইসব জায়গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু গোয়াতে সবচেয়ে কম। আর আমরা ত্রিপুরাতে এত। তাহলে এই ত্রিপুরার 64.5% তোমরাও আছো কিন্তু। হ্যাঁ, মানে তোমাদেরকে বাদ দিলে হবে না। আমরা যদি সার্ভে করি কত পার্সেন্ট স্টুডেন্ট অফ টিবিএমসি স্মোক করে, সেটাও একটা ব্যাপার তৈরি করা যায়। তাহলে বাচ্চাদেরকে আর অ্যাডোলেসেন্টকে তোমাদেরকে আকৃষ্ট করার জন্য আমরা কত কিছু করি। হ্যাঁ হ্যাঁ, এখন এই জন্য এইবার যে আমাদের টুবেকো ডে ছিল 31 মেতে, আমাদের স্লোগান ছিল প্রটেক্টিং চিলড্রেন ফ্রম টুবেকো ইন্ডাস্ট্রি এন্টারপ্রাইজ। চিলড্রেন কি? এরো চিলড্রেন, ওরা অ্যাডোলেসেন্স পার হয়ে যান, অ্যাডোলেসেন্স অ্যাডাল্টে এন্ট্রি হয়েছে, মানে একটা ট্রানজিশনের জোনে আছে। ট্রানজিশনে ওরা ডিসাইড করতে পারে না, তোমাদের আকৃষ্ট করার জন্য এত সব জিনিস করছে কার্যক্রম দিয়ে। এখন দেখা যাচ্ছে এদের সংখ্যা সারা পৃথিবীতে বেড়ে যাচ্ছে, আর আরও ডেঞ্জার। সেই জন্য আমাদের আওয়াজ করতে লাগলো আমরা প্রটেক্টিং দ্য চিলড্রেন। হ্যাঁ, কারণ ইন্ডাস্ট্রির যে ইন্টারফারেন্স, এই ইন্টারফারেন্সটাকে বন্ধ করতে হবে। এইবারে স্লোগান। তারপরে হ্যাঁ, এটাই আগে বলে ফেলেছি অলরেডি। হ্যাঁ, 37 মিলিয়ন লোক, 37 মিলিয়ন 15 বছরে ইন্ডিয়ান, তারা এইগুলো নিচ্ছে। তার মানে আমাদের যে 65% ভবিষ্যৎ যে প্রজন্ম আছে, আরও এখন যারা ছোট আছে, এইগুলো যদি মার্কেটে থাকে তারা আরও আকৃষ্ট হবে। একদিন হয়তো 100% আমাদের রয়ে যাবে। তাহলে আমাদের এই ইন্টারফারেন্স হবে ইন্ডাস্ট্রি, এটাই বন্ধ করা দরকার না। তার মানে আমাদের হেলথ ইফেক্টস অফ দ্য নিকোটিন। আমি এটাকে এলোমেলো করে কেন সাজিয়েছি? এলোমেলোভাবে তোমাকে শরীরের বিভিন্নভাবে তোমাকে আক্রান্ত করতে পারে, শরীরের বিভিন্ন জায়গায় তোমাকে ক্যান্সার করতে পারে, সিরাপ প্রভাব ফলে এক্সট্রিমে স্ট্রোক করতে পারে। বলেছিল প্রিন্সিপাল সাহেব বলেছে একটু স্ট্রোক সম্বন্ধে বলার জন্য, সেই জন্য আমি একটু হাইলাইট করে দেবো। এবং পালমোনারি হাঁপানি হতে পারে, সব হতে পারে, সবই হতে পারে। সিগারেট তোমার এই যে কগনিটিভ ডিক্লাইন, মেন্টাল হেলথ, তোমার অ্যালজাইমার ডিজিজ হতে পারে, ডিমেনশিয়া হতে পারে। তার মানে হোয়াট রং আমাদের প্র্যাকটিস করে আমি কাটছি
এটাকে বন্ধ করার কোনো রাস্তা নেই, কেউ বন্ধ করতে পারছে না। কিন্তু তার মানে আমাদের ইফেক্ট অফ নিকোটিন কীভাবে করে দেখো, কি ডেঞ্জার। তুমি যে আজকে সিগারেট খাওয়া শিখলে, একদিন তুমি ড্রাগ নিতে শুরু করবে, একদিন তুমি অ্যালকোহল নিতে শুরু করবে, সেটা আমি তোমাকে ব্রেন করি। দিস এডিকশন প্রসেস। এখানে একটা ব্রেইনের একটা জায়গা আছে, সেটা আমি তোমাকে পরে দেখে দেবো। এই যে নিউক্লিয়াস কমপ্লেক্স, ওই যে দেখা যাচ্ছে নিউক্লিয়াস কমপ্লেক্স, প্রিফ্রন্টাল কর্টেক্স, এটাকে নিউক্লিয়াস কমপ্লেক্স এডিকশনের মধ্যে ঢুকিয়ে দেয়। আজকে সিগারেট খেলে, কালকে ভাবছে যে আরেকটা খাই, তারপরে তোমার সিগারেট ভরালে, তারপর মানে একটু ড্রাগ খাই, একটু ড্রিঙ্ক, সাইকেল পরিমাণ ওয়ান এডিকশন মাল্টিপল এডিকশনে তোমাকে টার্ন করে। তাহলে কি ডেঞ্জার যাচ্ছে এই এডিকশন। আমাকে নিকোটিন কি করছে, তোমাকে সাইনাপটিক, আমি সাইনাপ দেখেছে এই অল্টারেশন করে দেয়, এসিটাইলকোলাইন গ্লুটামিনেট যেগুলো আমাদের স্টিমুলেট করে, আমাদেরকে তোমার আরেকটা আছে গাবানাটি, তোমাকে লেথার্জি বানিয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, এই যেটাকে বলে আমাদের এক্সাইটেড ইনহিবিটেড নিউরনের দুইটা কমিউনিকেবল ডিজিজ কি ছিল, তোমার ইনফেকশন ডিজিজ, আর নন কমিউনিকেবল দিয়ে সেরিব্রাসকুলার অ্যাক্সিডেন্ট, তারপর হলো ক্যান্সার, এইগুলো নন। ডাক্তার যদি দেখেন প্রথমে ছিল ওইটা খাটো, আর সেটা 1990-তে এটা প্রোটিনিং হলো, ডিলটা প্রোটিনিং হয়ে গেল, আলট্রা কমিউনিকেটর ছোট হয়ে গেল। তার মানে আমাদের যত আমরা মডার্ন হচ্ছি, আমরা যত আমরা কি বলবো ডেভেলপমেন্ট আরও উন্নত হচ্ছি, তত আমাদের নন কমিউনিকেবল ডিজিজ হয়ে গেছে, এদের একটা কারণ হলো যে ক্যান্সার, এবং তার মধ্যে 74% ব্যাধি হয় স্ট্রোক কিংবা হার্ট ডিজিজ, ক্যান্সার, ডায়াবেটিস, আর বাকি 23% অন্য কারণে। তারপরে আমাদের এখন থেকে নিজেদের কনসেপ্ট করতে হবে। তারপরে স্মোকিং অ্যান্ড স্ট্রোক, স্ট্রোকের রিস্ক বেরিয়ে যাবে বাইরে। 5টা সিগারেট 12% রিস্ক স্ট্রোকের দিকেছে। তার মানে যে 20টা সিগারেট খায়, যে 10টা খায়, প্রতি 5-এর জন্য 12% করে বেড়ে যাচ্ছে। তার মানে দিনে একটা সিগারেট 5টা সিগারেট খেলে টোটাল যাতে তৈরি করা হয়েছে 20% রিক্সে থাকলেন, 10টা খেলে 24%, এইভাবে ক্রমাগত আমরা রিক্স বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের মোড়ক স্টপ করতে হবে। আর মানে আমাদের রিক্সটা কী হচ্ছে, তোমরা ভবিষ্যতে জানি না স্ট্যাটিস্টিক্স তোমাদের পড়িয়েছে কিনা, আমার মনে হয় এমনি কলেজে আমার বলা হচ্ছে না, আপনাদের এডুকেশন সিস্টেম আছে, 1 মাসের জন্য সবার টেস্ট কোর্স স্ট্যাটিস্টিক্স করা হচ্ছে রিসার্চে। কারণ সায়েন্সের পেপার তৈরি করতে গেলে, সায়েন্সের যে কোনো বইয়ে লেখা পড়তে গেলে আমার মোট রেশিও দেওয়া থাকবে, কি ভ্যালু দেওয়া থাকবে, ওদেরকে অন্তত 1 মাসের একটা যেন লেকচার টেস্ট কোর্স যেন স্ট্যাটিস্টিক্স করা হয়, তাহলে খুব ভালো হয়, তাহলে বুঝতে হবে সুবিধা। তাহলে আমি সেটা মধ্যে টিচাররা সবচেয়ে আমি মোট রেশিও কাকে বলে, তাহলে মোট রেশিও দেখা কানের স্মোকা, হরমোন স্মোকা, আগে তুমি খেতে, তাহলে তো অবারও সবাই মোট রেশিও বেশি। প্যাসিভ স্মোকিং, আমি খাচ্ছি না কিন্তু তুমি এখানে খাচ্ছ, তার থেকে আমার স্মোকিং সব হাই রিস্ক করটা স্ট্রোক। আমি খাই না বলে আমার স্ট্রোক হবে না, তোমার খাওয়া আমাকে হ্যাঁ তাহলে এটা তো আমি যাচ্ছি না। এই শুধু একটা লাইন বলে, কিছু স্মোকিং আছে এই এখন মানে রিসেন্ট রিসার্চ, এটা আমাদের জন্য করবে তখন হ্যাঁ পলিমরফিজম হচ্ছে র্যান্ডমাইজেশন স্টাডিতে দেখা গেছে 370 সিকেল নিউক্লিয়ার পলিমরফিজম হচ্ছে, তাদেরকে ওই সিগারেট প্রন টু দ্য সিগারেট স্মোকিং লাইক দিস ইজ ভেরি গুড রিসার্চ ইন ফিউচার আদার রিসার্চ কাম। তার মানে আমাদের এই স্ট্রোকটা কি হচ্ছে, 12.2 মিলিয়ন নিউ স্ট্রোকস পার ইয়ার হচ্ছে। কত মিলিয়ন স্ট্রোক প্রতিদিন, 1 in every 3 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে একটা স্ট্রোক হচ্ছে সব জায়গায়। এই দ্বীপটা তো যা পপুলেশন আছে 3 সেকেন্ডের মধ্যে একটা স্ট্রোক হচ্ছে। এই স্ট্রোকের একটা মূল কারণ হলো যে আমার সিগারেট স্মোকিং অ্যান্ড আদার স্মোকিং। হ্যাঁ
এবং 89% ডেথ হচ্ছে রিলেটেড টু দ্য স্ট্রোক কিংবা প্লাস ডিসেবিলিটি। স্ট্রোক হলো বেঁচে গেলে আমার ডিসেবল হয়ে গেল, আমার ডিমেনশিয়া রয়ে গেল, আমার প্যারালিসিস হয়ে গেল, তাহলে আমি 89% আমার কিন্তু ইয়ে হচ্ছে এফেক্টেড হচ্ছে। দিস ইজ ভেরি ডেঞ্জারাস। আমাদের মনে হচ্ছে যে তুমি ভাবো 3 সেকেন্ড একটা স্ট্রোক, তুমি এখানে বসাচ্ছ, আমি লেকচার দেবে কতগুলো স্ট্রোক হয়ে যাচ্ছে সারা ত্রিপুরাতে বিভিন্ন কারণে। তার মানে এই স্ট্রোকের দুটো পাওয়া। কেন স্ট্রোক হয়? সিরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। আমরা যেমন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, আমাদের হঠাৎ চলছে কাজ করছি কিংবা আমি বক্তৃতা দিচ্ছি, দিতে দিতে হয়ে যেতে পারে কথার কথা সাডেন একটা অ্যাক্সিডেন্ট। কেন? সিরেব্রোভাস্কুলার আমার এসএস দিয়ে আমার আগেই বলেছিলাম, তার জন্য আমার ব্রেনে এনার্জি দরকার, ইয়ে আমার এসএস তারপরে স্ট্রোক হয়ে যাবে, ওর সেলগুলো ডেথ হয়ে যাবে। তা আমাদের দুটো এখানে কেউটিকে যাচ্ছে, হার্ট থেকে পিছন দিয়ে একটা ফার্টিকুলার আছে, ব্রেজিয়ার হচ্ছে। কিন্তু আমাদের ব্রেনের এমন একটা ইউনিট আমাদের প্রটেক্ট করা যায়। এই যে অ্যান্টিনোর সার্কুলেশন, এই যে পর্সটা মাঝখানে গিয়ে না একে অপরের সাথে ছুটছে, কিন্তু নর্মালি এখান থেকে ব্লাড এদিকে, ওখান থেকে ব্লাড এদিকে। কিন্তু কোনো কারণে যদি কম্প্রোমাইজ হয় তাহলে আমাকে সেট করতে হবে। দিস ইজ এ সার্কেল অফ দ্য তারপরে তারপর চললো যে মানে কি হলো পাড়ানো করে রাখলাম। তারপর হলো আমাদের কমিউনিকেশন গ্যাপ, আপনাকে অ্যাম্বুলেন্স কিংবা গাড়ি অত্যন্ত একটা স্ট্রোক দেওয়া না, যখন আপনার এই স্ট্রোকটাকে রিমুভ করার সময়টা থাকে সেই যে ওইটা পার হয়, তাহলে আর তখন কোনো থাকে না, তখন শুধু যে অ্যাস্টাবলিশ স্ট্রোক হয়ে যায়। অ্যাস্টাবলিশ স্ট্রোককে করে গাছের ডালের, গাছের ডাল যখন মরে যায়, মরে গেল, বাকি পাতাগুলো বাড়ে স্ট্রোকের ক্ষেত্রে সেটা মরে গেছে, এটাকে কোনো ডক্টর পৃথিবী আনতে পারে। বাকি যে সার্ভাইভাল নিউরনগুলো যেগুলো রিস্ক রয়ে গেছে সেইগুলোর জন্য আমরা কিছু করবো। আর যদি স্ট্রোক শুধু আমার এখানে করতে আমাকে 2 ঘন্টার মধ্যে নিয়ে গেল, তাহলে আমাদের একটা বাই ইনজেকশন মানে সেটা ভেবে আর ভাই ইয়েতে দিতে লাগে, মানে আইসিইউতে দিতে লাগে, যেই সেট আপগুলো সব জায়গায় নেই, যদি না অবশ্যই হ্যাঁ ওখানে গেলে ওইটা একটা করলে ওটাকে ডিসক্লোজ করে দেবে। আপনার যে ডিসেবিলিটি থাকো, ডিসেবিলিটি থাকো সেই বাড়িতে চলবে। কিন্তু বিকার এইবার আমি বেঁচে গেলাম, আই এম দ্য ইন্সপেক্টর অফ দ্য তাহলে আমি একটা স্ট্রোকও একটা মিস। আজকে যে স্ট্রোক হলো ইটসেলফ স্ট্রোক, আপনি জানান দিয়ে গেল ভবিষ্যতে ঠিক আছে। তাহলে আমি অলরেডি এটা বলে দিচ্ছি, এটা আমি বলি না, ওই যে ব্লাড প্রেশারগুলো গেল, এই যে আমি মুভমেন্টগুলো দেখালাম, এইখানে কোলেস্ট্রল জমা হলো, মেচুরিটি হলো, তারপর ঝাপচার হলো, ভেসেলে গেল, গিয়ে আপনি সিনিয়ে এই সেইটা সেলফি, হ্যাঁ ওই হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্ট্রল, স্মোকিং আর চুরি করে তারপরে অবভিয়াসলি এইটা একটু বলি, এটা অনেক ক্লিনিক্যাল থাকে আপনাদের জন্য নয়। আমাদের যখন একটা স্ট্রোক হয়, একটা ভেসেল যখন আটকে যায়, তখন সেল 3 টাইপের বিহেভিয়ার করে। একটা হলো যে সাডেন এনার্জি কিছু সেলের লস হয়ে যায়, ডেড হয়ে যায়, আর তার চারপাশে একটা জায়গা থাকে যেটা ফাংশন, মানে যাতে আমি ট্রিটমেন্ট দিলে আমার ওই যে যতটা আমার ডেফিসিট হবে সেই ডেফিসিট হবে না, ওই যে 4 ঘন্টার মধ্যে নিয়ে ওই যে মাঝখানের জনটা আর পিছনের জনটা পুরো আড়ি, হ্যাঁ তাহলে এই জায়গায় আমি একটু বলে দিই, আমাদের ব্রেন আপনাকে কিন্তু প্রোটেকশন করছে। আপনার ব্লাড প্রেশার আছে, আপনি ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন, ঠিক আছে, আমার ব্লাড প্রেশার আছে, আমি আজকে 2 বছর যাবো ওষুধ খাচ্ছি, হ্যাঁ ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছি, কিন্তু তার মানে হঠাৎ করে আমার ব্লাড প্রেশার বেড়ে গিয়ে আমার স্টপ করে দেবে। ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট, আজকে এখন যে আমি কথা বলছি এক্ষণে যে আমার ব্লাড প্রেশার, আমি যখন ঢুকেছি না তখন একরকম ব্লাড প্রেশার, আমি যখন যাবো একরকম, আমি যখন ঘুমাবো একরকম। এখন একজন ডাক্তার ব্লাড প্রেশার, ও আমার ব্লাড প্রেশার দিস ইজ ওই সময়টার জন্য ব্লাড প্রেশার, পারিপার্শ্বিকের পরের সময়টা আমার ব্লাড প্রেশার, আমার তো ব্লাড প্রেশার বাড়া হচ্ছিল, ওনার তো ব্লাড প্রেশার বাড়া হচ্ছিল, কী করে হবে? আপনি যখন ঘুমান আপনার ব্লাড প্রেশার মিউজিক প্রবলেম, সেই জন্য করে আমি একটু বলে রাখি ব্লাড প্রেশার কোনোদিন মিড নাইটে পাবে, কারণ ন্যাচারাল স্লিপ আপনাকে
অলরেডি সার্কুলেশনকে স্লো করে। আর আপনি যদি ব্লাড প্রেশারটা ভুলে গেলেন আর আপনার বারোটা একটা রিস্ক, অনেক সব দেখা যাচ্ছে সেদিন তার শুরু করে যার রিক্সে আছে কিন্তু সেটাও আমি অনেক সময় ভুলে যাই, আমরা চিন্তা করি আমি আজকে রাতে জেগে থাকি মানে ঘুমতে আমাদের কিছু করে যাবে। হ্যাঁ, তো দিস ইজ তার ইন টাইম যে মানে সেই জন্য আর্লি ইভিনিংয়ে সকালবেলা তো আপনি রিল্যাক্স রেখে থাকে দরকার কি সারাদিন স্ট্রেসে আছেন আজকে এর সাথে কারণ আমাদের বর্তমান সমাজে আমরা মুখ সবসময় ঠিক থাকে, তো মুডের মুডের সাথে প্রেশার থাকে, তাহলেও বিকেলবেলা সারাদিনের স্ট্রেসটা বিকেলবেলা হ্যাঁ। এই যে আপনার ইয়ে আছে ব্লাড প্রেশারটা আপনার জানেন সিস্টোলিক একটা ডায়াবেটিক প্রেশার আছে। হ্যাঁ, এই সিস্টোলিক যে ডায়াবেটিক প্রেশারটা আপনার যে কোনো হাইপারটেনশন, সিস্টোলিক হাইপারটেনশনের পরে ডায়াবেটিক হাইপারটেনশন, আবার দুইটা বোথ হাইপারটেনশন। এইটা কিন্তু আপনাকে এই যে উত্থান পতন হচ্ছে আপনাকে বেনিফিট প্রোটেক্টিভ মেজার করা আছে। হ্যাঁ, যে একটা লিমিট করা আছে 50 থেকে 150 বা 60 থেকে 160 মিলিগ্রাম মাইন্টেন করতে ব্রেইনের যে সেন্ট্রাল যে পারফিউশন রয়েছে একটা অটোনমাস একটা করা আছে। আমরা কোনো কারণে এই ইঞ্জিনিয়ারকে প্রেশার যদি বেড়ে যায়, হ্যাঁ আমাদের ব্রেইনের একটা প্রেশার আছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার থেকে 150 বিরাট বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু 50 নিচে কমে গেলে আপনার ইসিমিয়া হয়ে যাবে, ইসমিক স্ট্রোক হয়ে যাবে, মানে ওই যে স্মলেস্ট। আর যদি 150 বেশি যায় তাহলে পাস করে ইমার্জেন্সি। তাহলে ব্লাড প্রেশার মেইনটেনেন্স ইজ সো ইম্পর্টেন্ট। নিকোটিন কি করে আর যাই না, সিএনএসে অনেক বলা দরকার বলছি না, বলছি হ্যাঁ বলছি এইটা কি বলেন আমাদের ওই যে বলেছিলাম প্ল্যাক তৈরি করে, অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি করে নিকোটিন থেকে। কে বলেছিল ডিমেনশিয়া অ্যালজাইমার, সেটা আমাদের দিনে ডিমেনশিয়া করতে পারে। যারা যখন নিকোটিন নেয় তাদের রিস্ক ফ্যাক্টর আছে অ্যাপোলার, এখানে কি অ্যামিলোডিয়া প্রোটিনের ডিপোজিট, সেই ডিপোজিটকে বাড়িয়ে দিলে কি হয় অ্যালজাইমার ডিজিজ। অ্যালজাইমার ডিজিজ কিন্তু 65 ইয়ার্সের পরে অ্যালজাইমার ডিজিজ। নর্মালি আমাদের ব্রেন শুকিয়ে, আমার আজ থেকে 2 বছর আগে যা ব্রেন ছিল এখন ব্রেন অনেকটা শুকিয়েছে। হ্যাঁ, অনেকটা শুকিয়েছে, আমাদের শুকিয়েছে, তার মধ্যে যার যখন মানে সেই জন্য আমাদের ডিমেনশিয়াও করতে পারে। হ্যাঁ, ডিমেনশিয়াও আমি এটাতে ডিটেলসে যাচ্ছি না, কারণ ব্রেন শুকিয়ে অ্যাট্রোফি হয়ে যায়, ব্রেনের সেলগুলো অ্যাট্রোফি, তারপর আমাদের যে ফাইবারগুলো এখন তো আমাকে যে সিগারেট ছাড়তে লাগবে এত এই লেকচারের মানে কি আমাকে সিগারেট ছাড়তে লাগবে। যারা আমরা স্মোক করি তাদেরকে এক্ষণে সিগারেট ছাড়তে লাগবে, নাহলে কেন তুমি রিক্সে যাবে। স্বাধীনতা দিবস আমার 15 তারিখে, তাহলে হোয়াই নট আমরা এই গতটা নেব না কেন? আমরা আজকে থেকে আমার কাছে তো প্রতিদিন মেসেজ আছে 9 তারিখে 15 তারিখ স্বাধীনতা পালন করে, তাহলে আজকে 13 তারিখ, হাই টাইম মাত্র বাকি আছে। আমি আজকে সিগারেট ছাড়বো ভারতের জন্য, আমি যদি পতাকাই ধরি আমি সিগারেটও ছাড়বো। হ্যাঁ, এইটা মনে মনে রাখো, ছাড়লেই তুমি রিস্ক মুক্ত হলে না কেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে তুমি খেয়ে যাবে, খাবে না, খেলে তো আমি ওই বিশেষে গেলে একটা করে এই দেওয়াতে তোমার ব্লাড অক্সিজেন লেভেলটা ইমপ্রুভ হবে 8 ঘন্টা। তুমি যদি একটা সিগারেট খেয়ে দাও 8 ঘন্টার মধ্যে তোমার ব্লাডে যে নিকোটিন ছিল আর সেটা নিয়ে হবে, কার্বন মনোক্সাইড লেভেল ডাউন হবে, কারণ কার্বন মনোক্সাইড ভেরি ইম্পর্টেন্ট। কার্বন মনোক্সাইড হচ্ছে তোমার এই যে বার্নিং হচ্ছে সিগারেটের যে হচ্ছে সত্যি নিকোটিন নিচ্ছ, কার্বন মনোক্সাইডও নিচ্ছ, কার্বন মনোক্সাইড ডেঞ্জারাস ফর দ্য ব্লাড, অক্সিজেন তোমাকে সাপ্লাই করতে অসুবিধা করবে। হ্যাঁ, তার মানে আমার কার্বন মনোক্সাইড এই লেভেলটা আটা হচ্ছে 12 সপ্তাহ মানে কত? 3 মাস। 3 মাসের মধ্যে সার্কুলেশনটা আসলে ইমপ্রুভ। তুমি বুঝতে পেরেছ যে আমি সিগারেট স্মোক করি 3 মাসে গিয়ে তুমি ইমপ্রুভের প্রথম লক্ষণ তুমি হবে একদম। 2 বছরে গিয়ে 2 ইয়ার্সকে সিগনিফিক্যান্ট রিডাকশন অফ দ্য স্ট্রোক। এই যে স্ট্রোকের যে রিস্ক 2 বছর বাদে। কেন তুমি সিগারেট ছাড়বে? তুমি এই 2 বছরের বাদে তোমার রিস্কও কমে যাচ্ছে, ধীরে ধীরে তুমি ভালো হচ্ছ, পাশাপাশি তুমি 10টা মানুষকে ভালো করছো, তারা তোমার স্মোকিং দিচ্ছে। হ্যাঁ, তাহলে সমাজের পক্ষে
কত বড় ইনফরমেশন। 5 বছরে সম্পূর্ণ নন। তাহলে আমি মনে হয় যে শেষ হয়ে গেছে। আর এইসব না, এইগুলো একদম ফাউতা। স্টপ স্মোকিং দৌড় করে ওখানের মধ্যে একটা সিগারেট ঢুকেছে দিয়ে ব্যবসা। হ্যাঁ, সিগারেটেও কিন্তু নিকোটিন আছে, সিগারেটেও নিকোটিন আছে। অর্থাৎ নো সিগারেট, নো না। মানে তুমি আমার মনকে ঠিক করতে লাগে, মন থেকে আমার থিঙ্কিং পাওয়ার আমার মুডকে চেঞ্জ করতে না। তাহলে রবীন্দ্রনাথের মরিতে চাই না আমি এই সুন্দর। থ্যাংক ইউ। হাতে এই সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন আমাদের মাঝখানে ছিলেন ডক্টর চন্দ্রনাথ রায় মহাশয়, যিনি আমাদের প্রিয় স্পিকার। আমাদের মাঝখানে আছেন দেবাশিস চক্রবর্তী আইয়ার, উনিও একসময় আসলে দুজনই দেবাশিস বাবু দাদার সঙ্গে আমি চাকরি করেছি, বোনের সঙ্গে আমি করেছি, আমাদের দেবজিৎদার দাদা। তো উনি আমাদের পরিবারের সদস্য। তাছাড়া আমি বহু ওনার সঙ্গে শুনেছি ত্রিপুরা ফরেস্ট্রি উন্নয়নে এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি উন্নয়নে ওনারা অবদান রয়েছে। তো আজকে আমরা এইখানে যে অবস্থাটা শুনেছি এবং আমার সহকর্মীরা এবং ছাত্রছাত্রীরা, আজকে আমরা এখানে দুটো মেলবন্ধন, একটা হলো প্রাণীবিদ্যা এবং শারীরবিদ্যার মেলবন্ধনে আমরা প্রথম আমাদেরকে দেবাশিস বাবু যে জিনিসটা দেখিয়েছে যে প্রকৃতির ভারসাম্য নষ্ট করতে গিয়ে এই সমাজে আমরা যারা আধুনিক সমাজে ঠিক করে ভাবি শ্রেষ্ঠ কি মানুষ, আমরা কিভাবে প্রকৃতির ভারসাম্য এখানে আছে। এটাও মাল্টিপল অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের করা। আমরা যারা আমরা আমাদের বাড়িতে গিয়ে বলবো, তোমরা যারা তোমরা তাদের বন্ধু বান্ধবকে বলবে ভালো কথা শোনার লোক কম। ফলে আমি বলবো যে যেখানে মন্দিরে খুব কম লোক যায় কিন্তু বাড়িতে বেশি লোক যায়। যত লোক প্যারালাইজ কমিউনিটিতে থাকে সন্ধান করে তত লোক বর্তমান সেই মন্দিরে থাকে। এটাই মানুষের ধর্ম, এটাই আমাদের অভিনীতি। ফলে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং এই কলেজের তরফ থেকে আমি শ্রদ্ধা ডাক্তারবাবু চন্দন রায় বর্মনের কাছে আমি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের মাঝখানে দেবাশিস চক্রবর্তী স্যার আছেন, আমি ওনার প্রতি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের এই অমূল্য যে বার্তা আমাদের কাছে দিয়েছেন আমরা চেষ্টা করবো তা সমাজের মধ্যে পৌঁছে দিতে। আমার একটা অনুরোধ থাকবে, ভবিষ্যতেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এসে আমাদেরকে আরো বেশি সমৃদ্ধ করবে, আমাদের গানকে আরো বেশি বাড়িয়ে দেবে, এই আশা এবং আকাঙ্ক্ষা